প্রচুর বন্ধুরা নাম্বার পাঠিয়েছেন, কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে যে অনেককে আমরা কল করেছি এখন পর্যন্ত, 5 থেকে 6 জনকে কল করা হয়েছে, তার মধ্যে অধিকাংশই ফোন ধরছেন না কিংবা মোবাইল বন্ধ অথবা রিং বাজছে, তারপরে বলছে দুঃখিত এই মুহূর্তে মোবাইলটি সংযুক্ত সম্ভব নয়। অবশেষে আমরা একজনকে পেয়েছি, বাট তার আগে একটি সংবাদ দিতে হবে, সেটি হচ্ছে নতুন একটি ঘন্টা পড়ে গেছে। এখন স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে 12টা বেজে 3 মিনিট, এবং আজ নতুন একটি দিন। এই দিনে প্রচুর মানুষ পৃথিবীতে এসছেন, পৃথিবীকে সুন্দর করছেন। সবাইকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে চাই, এবং বিশেষ একটি মানুষের আজ জন্মদিন, সেটি হচ্ছে আমার সহধর্মিনীর আজ জন্মদিন। গত সপ্তাহে ছিল আমাদের ম্যারেজ ডে, 7 তারিখ, ঠিক আজ বৃহস্পতিবার হচ্ছে আমার সহধর্মিনীর জন্মদিন। মানে 12টার পরে যে এখন শুরু হলো মানে ফার্স্ট আওয়ার 15 তারিখ। আজ তো 15 তারিখ পড়ে গেছে, যেহেতু আজ আমার স্ত্রীর জন্মদিন। যেটা হয় যে সম্ভবত প্রত্যেকটা জন্মদিনে রাত 12টা বাজতে আমি ওকে উইশ করি, কিন্তু আজ সেই সুযোগটি হয়নি, এবং আসার সময় আমাকে বলছিল যে আজ প্রথম প্রহরে তুমি থাকবে না। এটাই মনে হয় ফার্স্ট টাইম। আসলে হ্যাঁ, দিস ইজ দ্য ফার্স্ট টাইম, কারণ এটা আমার সৌভাগ্য যে বিশেষ দুটো দিন আমি আমার ভালোবাসায় অনুষ্ঠানে বসতে পেরেছি। একটি ছিল 7 তারিখ, যেটি ছিল আমাদের বিবাহ বার্ষিকীর 6 বছর পূর্তি, এবং আজ 15 তারিখ শুরু হয়ে গেছে। তো আজ আমার সহধর্মিনীর জন্মদিন, তো আজকেও আমার জন্য বিশেষ দিনে। পরপর 2 সপ্তাহ বিশাল একটা বাজেট যায়, আমার খরচা থাকে অনেক। আমার স্ত্রীকে হিসাব করলে হবে না, একদম হবে না। রুম্পা এই মুহূর্তে শুনছে, বলছি যে শুভ জন্মদিন, তুমি অনেক ভালো থাকো, অনেক বড় হও। তোমার জন্য ভালোবাসা আগেও ছিল, এখনো আছে, সারা জীবন থাকবে। আক্ষরিক অর্থে একদিক থেকে স্যাড যে আমি ওকে তেমন কোনো উপহার দিতে পারিনি, তেমন না, আসলে কোনো উপহারই দিতে পারিনি, কারণ ওইভাবে আসলে হয়ে ওঠেনি, বিভিন্ন কারণে হয়ে ওঠেনি। এটা তোমার পাওনা থাকলো, ডেফিনেটলি তুমি আমার কাছে তোমার গিফট প্রাপ্য, তো ডেফিনেটলি তুমি পাবে। বাহ। আর আমার তরফ থেকে কিন্তু আমি ছোট্ট করে উইশ করতে চাচ্ছি। প্রথমত নিজেই বলবো শুভ 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 জন্মদিন রুম্পা বৌদি, আর একটু কিছু প্লে করতে চাচ্ছি ছোট করে। আচ্ছা, করে দেই না? হ্যাঁ, এটাই ধরো উপহার আজ, এটা আমার তরফ থেকে। হ্যাঁ, আমি কিন্তু মানে হাওয়ার উপর চালাই দিলাম। Birthday to you. থ্যাংক ইউ। আমার মনে হয় যে রুম্পা যদি শুনে থাকে, আমি আসার সময় বলেছিলাম যে আমি তো তোমাকে সরাসরি উইশ করতে পারবো না, সো যদি সময় থাকে, যদি বাবু খুব বেশি ডিস্টার্ব না করে, তাহলে তুমি রেডিওটা টিউন করো, অন্তত শুনো। ভালো থেকো, আবারও তোমাকে জন্মদিনের অনেক 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 শুভেচ্ছা। সারা জীবন তোমার পাশে ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকবো। ভালো থাকো, আর এই 3 ঘন্টার জন্য পূর্ণতার সাথে প্রেমটা করতে দিও। এটার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। হ্যাঁ বৌদি, প্লিজ। আচ্ছা, আর সেই সাথে অনেক বন্ধুদেরকেই জানি না, হয়তো মানে নামে জানি না, কিন্তু জানছি যে এই দিনে অনেক বন্ধুরা আমাদের পৃথিবীতে এসেছেন। সবার জন্য থাকলো অনেক 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 শুভকামনা, এবং সবার জন্য শুভ জন্মদিন। এইবার আমরা আমাদের আয়োজনে চলে যাই। আমরা এখন কথা বলবো ময়মনসিং থেকে আমাদের বন্ধু সিয়ামের সাথে। হ্যালো। হ্যাঁ ভাইয়া, কি অবস্থা সিয়াম? ভালো আছে। কি অবস্থা, কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা সিয়াম, বলুন। নিয়মিত শ্রোতা। আচ্ছা, আমি প্রাইভেট ভার্সিটির স্টুডেন্ট। স্কুল লাইফ থেকে আপনাদের পরিচয়? হ্যাঁ। আচ্ছা, ভালোবাসাটা কবে হয়েছে? স্কুল লাইফ থেকে আমি ওকে জানে যে আপনি পছন্দ করেন? হ্যাঁ জানে। আচ্ছা, তার মানে কি দুজনের ভেতরই সম্পর্ক চলছে, মানে ভালোবাসার পূর্ণ রূপ যেটাকে বলা হয়? না, আমি ওকে পছন্দ করি, ও আমাকে বেস্ট ফ্রেন্ড। ও আচ্ছা, মানে আপনার দিক থেকে সে আপনার ভালোবাসার মানুষ এবং বন্ধু, কিন্তু তার দিক থেকে আপনি শুধু তার বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ। কেমন কষ্ট হয়? এখন হচ্ছে আমার সময়টা হচ্ছে আমার জুলাই স্কলারশিপ হওয়ার কথা। আচ্ছা, মেবি হয়ে যাবে। আচ্ছা, গুড, আমরা দোয়া করি। যদি হয়ে যায় তাহলে তো আমি চলে যাব। আচ্ছা। আর চলে গেলে পরে আর তাকে হারিয়ে ফেলবো। আচ্ছা, এখন মানে ডিসিশন নিতে পারছি না, কি করব। আচ্ছা, প্রথমত হচ্ছে আপনি কোথায় যাবেন এবং কি করতে যাচ্ছেন? মানে স্কলারশিপ কতদিনের জন্য? 3 বছর। 3 বছর। আপনি তাকে যখন বলেছেন যে আপনি তাকে ভালোবাসেন, তার উত্তরটা ছিল যে সে আপনাকে মানে প্রচন্ড শব্দ হচ্ছে আপনার মোবাইলে, আমি জানি না এটা কি নেটওয়ার্কের কারণে হচ্ছে কিনা। যাই হোক, আচ্ছা, বিষয়টি হচ্ছে যে আপনার পরিকল্পনা কি? আমি ওকে হারাতে চাই না।
আপনি ওকে হারাতে চান না। ধরে রাখতে চাইলে তো বেশ কিছু প্রক্রিয়া আছে। আপনার পরিবারকে আপনি জানিয়েছেন? যদি এমন হয় বিষয়টা যে আপনি তাকে বিয়ে করতে চান, তাহলে বিষয়টি হচ্ছে আপনার বাবা মার কাছে সবার আগে আপনাকে জানাতে হবে যে আপনি যদি ভিসা পেয়ে যান, বাইরে চলে যান, তাহলে কি করা যেতে পারে। দেন আপনার ভালোবাসার মানুষের সাথে বিষয়টিকে শেয়ার করতে হবে। এখন একটা বিষয় হচ্ছে যে আপনি 3 বছর পরে আসুন আর 1.5 বছর পরে আসুন, সে যদি আপনাকে ভালোবাসার মানুষ হিসাবে গ্রহণ করতে না চায়, তাহলে তো আসলে কিছু করার নেই। সে কি বলছে, কারণটা কি দেখায়, মানে আপনাকে কেন ভালোবাসার মানুষ হিসাবে নিতে? ও আমাকে ফ্রেন্ড হিসেবে চায়। মানে ভালোবাসার মানুষের ভিতরে কি গুণগুলো থাকতে হবে যেটা আপনার ভিতরে নেই? প্রশ্ন করেছেন কখনো? হ্যাঁ বলেছি। হ্যাঁ, কি বলে? সবকিছু আছে। তাহলে আমাকে চায় না। মানে কেন? মানে চাই না, তার তো একটা উত্তর থাকে যে তোমাকে আমার পছন্দ হচ্ছে না। তার কোনো উত্তর নেই তার কাছে। তার কোনো উত্তর নেই। আচ্ছা, বিষয়টি হচ্ছে আপনি কার জন্য ফিরে আসতে চান? যার জন্য ফিরে আসতে চান সেই যদি আপনাকে গ্রহণ করতে না চায়, তাহলে তো আসলে ফিরে এসে লাভ নেই। আর আপনি আপনার ভালোবাসার মানুষকে দোষারোপও করতে পারবেন না, কারণ জোর করে তো ভালোবাসা হয় না, তাই না? এখন হ্যাঁ ভাইয়া, এখন করণীয় হচ্ছে আপনি তার সাথে আরেকটিবার সিরিয়াসলি বসে আমার মনে হয় এখন না, আপনার ভিসাটা হোক আগে। আপনি কোন দেশের জন্য ট্রাই করছেন? সুইজারল্যান্ডে। আচ্ছা, আগে আপনার সুইজারল্যান্ডের ভিসাটা হোক। ভিসা হবার পরে আপনি ওর সাথে আলাদাভাবে একটা ট্রিট দেবেন যে তুই তো আমার বেস্ট ফ্রেন্ড, তো আমি যেহেতু চলে যাব তোকে আমি একটা ট্রিট দিতে চাই। সেই ট্রিটের এনভায়রনমেন্টটা একটু অন্যরকমভাবে করার চেষ্টা করবেন। মানে খুব সাধারণের ভিতরে খুব স্পেশাল কিছু করা যায় না, সেরকম কিছু একটা। এটা আপনার ইউনিক আইডিয়া থেকে করতে হবে। যেমন কি করা যেতে পারে, এটা একটু ভাবনা করে বলতে হবে, কিন্তু এমন কিছু করবেন যেটা খুব সাধারণ, কিন্তু সাধারণের ভেতরেও খুব অসাধারণ কিছু একটা আছে। তারপর তার সাথে খুব খোলামেলাভাবে কথা বলবেন যে দেখ আমি তো চলে যাব, কিংবা দেখো আমি তো চলে যাব, আমার এই পরিকল্পনা, আমি তোমাকে ভালোবাসি এবং আমি তোমাকে পেতে চাই, তোমাকে বিয়ে করতে চাই। তুমি যদি বলো যে এই মুহূর্তে তোমাকে কাবিন করে যেতে হবে কিংবা এঙ্গেজমেন্ট করে যেতে হবে, তাহলে আমার ফ্যামিলির সাথে আমি কথা বলবো। দেন আপনার ফ্যামিলির সাথে কথা বলুন। আর এত কিছু বলার পর সে যদি আপনাকে বলে যে দেখ সিয়াম, আমি আসলে তোকে বন্ধু ছাড়া অন্য কোনোভাবে দেখতে পারছি না, তখন তো আসলে আর কিছু করার নেই। এখন সে যদি আপনাকে অ্যাকসেপ্ট করতে নাই পারে, আপনি তখন জোর করে তো ভালোবাসা নিতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনাকে বিদেশ চলে যেতে হবে। আপনি এমনিও যাবেন, অমনিও যাবেন যদি ভিসা পেয়ে যান, বাট নতুন করে জীবনটাকে আবার গড়বেন, এটাই, এছাড়া তো আর কিছু নেই। থ্যাংক ইউ ভাইয়া। কষ্ট হবে, কিন্তু যাবার আগে একবার সুন্দর করে ট্রাই করে দেখুন। সে যদি মানলো ভালো, আর না মানলে তো ভাইয়া জোর করে ভালোবাসা হবে না। আপনি বিদেশ চলে যাবেন, খারাপ লাগবে, একটা সময় পর আপনি আবার দেখবেন ঠিক হয়ে গেছেন, এটাই নিয়ম। হ্যাঁ ভাই, আমি ডিপ্রেশনে ভুগতেছিলাম, মানে কি বলবো কি করব। না না, এভাবে মেইনটেইন করুন, এভাবে বলুন, দেখবেন ভালো লাগবে এবং হালকা হয়ে যাবেন। ঠিক আছে সিয়াম? আচ্ছা ভাই, ধন্যবাদ। ওকে, আশা করি যে আপনি একটা ভালো ফলাফল পাবেন, আশা করি। আপনার জন্য দোয়া থাকলো। আচ্ছা ভাইয়া, দোয়া করবেন। ওকে, বাই। আমরা কথা বলছিলাম সিয়ামের সাথে যে স্কলারশিপ নিয়ে বাইরে চলে যাবে, কিন্তু সে তার ভালোবাসার মানুষকে প্রপোজ করেছে, কিন্তু সে এখনো সাড়া দেয়নি, এবং সে তার স্কুল ফ্রেন্ড। সো এটা না একটা অনেক বড় সমস্যা, কারণ অনেক ক্ষেত্রে হয় কি, কলেজ ফ্রেন্ড মানে যাদের সাথে অনেক বছরের একটা সম্পর্ক, সেই সম্পর্কগুলোর মানুষকে না ভালোবাসার মানুষে রূপান্তরিত করতে বেশ সময় লেগে যায়। অনেক ক্ষেত্রে আমি দেখেছি এরকম। এবং আমার সবচেয়ে যে বেস্ট ফ্রেন্ড ছিল বন্নি, আমরা ছোটকাল থেকে একসাথে বড় হয়েছি, স্কলারশিপে পড়তে এক ফ্রেন্ডকে পছন্দ করতো, ওর নাম ছিল সাদ। আচ্ছা। এবং সাদ হচ্ছে একদম বেস্ট ফ্রেন্ড ছিল। তো সাদ যখন ওকে অফার করে, তখন ওদের ভেতর একটা বিশাল ডিস্টেন্স ক্রিয়েট হয়ে যায়। মানে ও মেনে নিতে পারে না যে সাদ কেন আমাকে অফার করবে। এবং পরবর্তীতে কিন্তু বন্নির সাথে বিয়ে হচ্ছে এবং তাদের 2টো বাচ্চা আছে, এবং তারা এখন মানে বিদেশে সেটেল। এবং মানে এটা সময় লাগে, আসলে সবকিছু সময় লাগে। বন্নির হয়তো ধৈর্য ছিল যে ওকে অ্যাকসেপ্ট করবে এবং সুযোগটা দিয়েছে, এবং সেই সাথে বিষয়টি হচ্ছে সাদও তার ভালোবাসার পরীক্ষা প্রতিনিয়ত দিয়ে গেছে, যে কারণে তারা সাকসেস হয়েছে। তো সিয়ামের কপালও যদি এরকম থাকে, আশা করি ভালো ফলাফল হবে। অবশ্যই। আমাদের আরেকটি বন্ধু মনে লাইনে চলে এসেছেন, আমরা এখন কার সাথে কথা বলবো? আমরা এখন কথা বলবো শ্রাবণীর সাথে, চট্টগ্রামের সাথে। হ্যালো হ্যালো গুরু, নমস্কার আপনাকে। আর নতা দিদি, আপনাকেও নমস্কার। নমস্কার আপনাকেও। আপনাকে আদাব। কেমন আছেন আপনি? হ্যাঁ ভালো, আপনারা ভালো তো? আমরা ভালো আছি। আপনাদের সাথে যখন কথা বলতে পারি, হোক সেটা টেলিফোন অথবা SMS, তখন এমনি ভালো থাকি। বৃহস্পতিবার আসলেই আমরা ভালো থাকি। হ্যাঁ গুরু, আমরাও ভালো থাকি। আচ্ছা বলুন। আসলে আমি হোস্টেলে থাকি, আমার ফ্রেন্ডরাও আমার সাথে শুনছে। ওকে, আপনাকে শুনছি, আমরা সবাই শুনছি। আপনাদের সকল বন্ধুদেরকে আমার পক্ষ থেকে হাই জানিয়ে দেবেন। হ্যালো। হ্যালো, তোমাদেরকে আমার ফ্রেন্ডরা সবাই হাই বলছে। আচ্ছা, সবাইকে অনেক অনেক ভালোবাসা। হ্যাঁ সবাই
সবাই হ্যাঁ বলছে। আচ্ছা, এখন আপনার কথা বলুন শ্রাবণী। গুরু, আমি আমার আসলে একজনের সাথে কথা বলি। আচ্ছা, কিভাবে পরিচয়? আমি আসলে তখন মানে অনেক আগে ওই সাইকেল ইউজ করতাম। সাইকেল ইউজ করার পরে তো ওর সাথে পরিচয় হয়েছিল। তো এখন শ্রাবণ একটু দ্রুত বলতে হবে, হ্যাঁ, সময় মাত্র 5 মিনিট, 5 মিনিটের মধ্যে দ্রুত বলতে হবে আপনি যে কথাটি বলতে চান। তো ওর সাথে পরিচয় হয়েছিল, আমার পরিচয় হওয়ার পরে আমি ওর সাথে কথা বলতাম। এরপরে ভালোই একটু মানে ভালোই ওর সাথে থাকতাম আর কি, মানে ভালো কথা বলা হচ্ছিল। তো এই কিছুদিন ধরে আমাদের মধ্যে খালি ঝগড়া হয়, মানে সবসময় ঝগড়া। আচ্ছা, কেউ কাউকে যেন মানতে পারে না। আচ্ছা, কথা বলা থেকে কি শুধু কথা বলাতেই ছিল নাকি সম্পর্কে যান আপনারা? বুঝিনি। মানে কথা যে বলা শুরু করেছিলেন যখন পরিচয় হয়, সেই কথা বলা থেকে ভালোবাসাটা কবে শুরু হয়? তারপরে তো ঝগড়া, মানে ভালোবাসাটা শুরু হয় কতদিন? এই তো গত সেপ্টেম্বর মাসে, গেল সেপ্টেম্বরে। আচ্ছা, 18 সেপ্টেম্বরে। হ্যাঁ। আচ্ছা, তারপরে এখন আপনাদের ঝগড়া হচ্ছে, কি বিষয় নিয়ে ঝগড়া হয়? ঝগড়া হয় মানে চলতি মাসে ঝগড়া হয়। কি নিয়ে ঝগড়াগুলো হয়? কি নিয়ে বিষয় নিয়ে ঝগড়া হয়? একটু ফ্যামিলির দিকে কথা বলি, আবার অনেক সময় ওর বিষয় নিয়ে ও একটু কেয়ারলেস টাইপের হয়ে যায় মাঝে মাঝে। যখন আমি কল করি তখন কলে পায় না, মানে ওর সময় মতো আমার কল করে। আমি আসলে ব্যস্ত থাকি, আমার পড়াশোনা আছে, আমি সামনে ইন্টারমিডিয়েট দিব। আচ্ছা, তো এর জন্য মানে একটু ঝগড়া যায়। মানে আমি বলি যে আপনি আমাকে পড়াশোনার সময়ে আমাকে কল দেন, আমার পড়াশোনার সময় তো দিতে হবে। যখন আমি কল করি তখন কল করলে পাই না, এগুলো বলি। তো এগুলো নিয়ে মাঝে মাঝে প্রায় ঝগড়া যায়। আচ্ছা, আপনি কি তাকে ভালোবাসেন? হ্যাঁ। কতটা ভালোবাসেন? আসলে অনেক ভালোবাসেন। সে আপনাকে কতটা ভালোবাসে? আমারও মনে হয় অনেক, কিন্তু এই গেল 11 তারিখে ওর সাথে অনেক মানে আসলে ওই দিন আসলে অনেক বড় বড় আসলে কথা বলছে, ওকে অনেক মিসবিহেভ করছে ওর সাথে। আমি কেন করেছেন? তো খারাপ লাগছে আসলে। ওর পরে বলছে আমাকে, তুমি আমাকে কল দিবা না আর আমিও তোমাকে কল দিব না, আজকে ডেটের পর থেকে তুমি আমাকে আর কোনো দিনের জন্য ফোন করবা না। এরপরে কি আর কথা হয়নি? বুঝিনি। মানে সে 11 তারিখের পর থেকে কি আর কথা হয়নি? না, কথা হয়নি আসলে। ও আমাকে ফোন করছে, খালি দিনে একবার আমাকে ফোন করে, মানে যে কোনো সময়, সেটা হচ্ছে ওর ইচ্ছে। মানে গেল 11 তারিখ থেকে আজকে পর্যন্ত, আজকে দিনে তো টোটালি ফোন করেনি। মানে গেল মানে 3 দিন যাবত আমাকে শুধু একবার ফোন করে দেখবে। আচ্ছা, সে কি করে? মানে আপনি তো ইন্টারমিডিয়েট দেবেন, সে কি করে? আপনি যাকে ভালোবাসেন সে কি করে? আপনার বান্ধবীরা বলছে যে সত্যি কথাটা বলো। না গুরু, ও চাকরি করে। মানে আপনি যদি, আমি একটা কথা বলি শ্রাবণী, আপনি যদি পরিষ্কার করে আমাকে কিছু না বলেন আমি আপনাকে কোনো সহযোগিতা করতে পারবো না। আর আপনি যদি আমাকে পরিষ্কার করে সত্য কথাটা বলেন সংক্ষেপে, তাহলে আমি বুঝতে পারবো। কারণ আপনার কথাতে মনে হচ্ছে আপনি কিছু একটা গোপন রাখতে চাচ্ছেন, কিছু একটা বলতে চাইছেন না। সে কিছু একটা না বলার কারণে কিন্তু আমি আপনাকে প্রকৃতভাবে সাহায্য করতে পারবো না। হ্যাঁ, ও হলো একটা স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরি করে। তো গত কিছুদিন হলো, গত মাসে ও চাকরিটাতে রিজাইন দিয়েছে। রিজাইন দেওয়ার পরে একটা রেলওয়েতে চাকরি নিবে, এরকম একটা মানে ওর আছে। ওটার জন্য। আপনাদের বয়সের ব্যবধান কত? ও হলো আপনার 93-তে জন্ম নিছে আর আমি 2000 সালে। আপনি 2000-এ, সে 96-তে। হ্যাঁ, আমরা আসলে আমার ফ্যামিলির সাথে একটা কথা হয়েছে যে কন্ট্রাক্টলি মানে আমরা আসলে আপনাদের কি মানে রিলিজিয়ন কি এক? আপনাদের ধর্মগত দিক থেকে কি আপনারা এক? আচ্ছা, আচ্ছা। এখন সমস্যাটা কোথায়? মানে সে আপনার সাথে কথা বলছে না, ঝগড়া হচ্ছে এইটা, নাকি অন্য কোনো সমস্যা আছে?
সবসময় ঝগড়া হয়, আমরা আসলে কেউ কাউকে বোঝারই চেষ্টা করি। আচ্ছা, সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি এখন আপনার বিষয়টাতে আসি। আপনি কেবল ইন্টারমিডিয়েট পড়ছেন, এখনো পরীক্ষা দেননি, সো আপনার কাছে অফুরন্ত সময় আছে। আমার মনে হয় যে আগে লেখাপড়ার দিকে মন দেওয়াটা খুব জরুরি, কারণ যদি লেখাপড়াতে খারাপ হয় এই ঘটনার কারণে, সেটার ফলাফল কিন্তু জীবনে খুব বাজে আকারে আসবে। তখন ভালোবাসার মানুষ একটা সময় জীবনে নাও থাকতে পারে, এটা খুব বাস্তব কথা। কিন্তু আপনার লেখাপড়ার যে ফলাফল কিংবা খারাপ যেই ফলাফলটা হবে, সেটা কিন্তু আপনাকে সারা জীবন ভুগতে হবে। তাই এই ক্ষেত্রে সবচেয়ে আগে হচ্ছে আপনার লেখাপড়াটাকে ঠিক রাখা, কারণ এটা খুব রিস্কি একটা টাইম। ইন্টারমিডিয়েটে অনেক ছেলে মেয়ে দেখা গিয়েছে যে মাধ্যমিকে প্রচণ্ড ভালো ফলাফল করে, উচ্চ মাধ্যমিকে খুবই জঘন্য আকারে ফলাফল করে এবং জীবনটা পুরোপুরি পাল্টে যায়। সো এটা আপনার খুব রিস্কি জোন লাইফের। হচ্ছে এই সময়টা খুবই 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 ভয়ানক একটি সময়। যারা এই সময়টাকে খুব সুন্দর করে পার করতে পারে, তাদের বাকি জীবনটা স্বাভাবিকভাবে অনেক সুন্দর হওয়ার সুযোগ থাকে এবং হয়। ঠিক আছে, এখন আপনি যার সাথে সম্পর্ক করছেন তার সাথে আপনার ঝগড়া হচ্ছে। দেখুন, ঝগড়া আমার স্ত্রীর সাথে আমারও হয়, ভালোবাসার মানুষের সাথে ভালোবাসার মানুষের ঝগড়া হয়, কিন্তু সেই বিষয়টা হচ্ছে নিজেদের ভেতরে বন্ডিংসটা কতটুকু সেটা বোঝার উপরে। এখন আপনারা যেহেতু স্বামী স্ত্রী না, আপনারা দুজন দুজনকে ভালোবাসেন, 2 বারের ঝগড়া 3 বারের ঝগড়াটা 4 বারে যেয়ে কিন্তু একটা অন্য ফলাফল আসতে পারে। কি বিষয়ে ঝগড়া হচ্ছে আপনার সাথে, আগে সেই বিষয়টিকে ভালো করে বোঝার চেষ্টা করুন। দেখুন, একটা সম্পর্ক কিন্তু টিকে থাকে বোঝাবুঝির উপরে। আপনাদের দুজনের ভেতরে যদি শুরুতেই বোঝাবুঝিটা এমন থাকে, আজকে থেকে একটা সময় যাওয়ার পর এই সম্পর্কটা যখন বাড়বে, তখন তিক্ততা আরও বাড়বে। তো আগে বোঝাবুঝির ব্যাপারটাকে পরিষ্কার করুন। আপনি কি পছন্দ করেন, সে কি পছন্দ করে, আপনি কি পছন্দ করেন না, সে কি পছন্দ করে না। এই ভুলটা হয় আপনাদের বয়সে, আপনারা অনেকটা হচ্ছে ফিল্মি, তো মানে বইয়ের ভাষায় কিংবা ফিল্মের ভাষাতে জীবনটাকে দেখেন। জীবনটা আসলে এতটা সোজা না। আপনি যেটা ভাবছেন আমি তো পারবো কিংবা আমি পারবো না, আসলে 2 বছর পর যখন আরেকটু বড় হবেন, বাস্তবতাটাকে যখন আরেকটু ভালো করে দেখবেন, কাছে থেকে দেখবেন, তখন দেখবেন বিষয়গুলো না আরও বেশ কঠিন। আগে একটু ভাবুন, আপনার পরিবার সম্পর্কে জানুন, ছেলেটির পরিবার সম্পর্কে জানুন, বোঝার চেষ্টা করুন যে দুজন দুজনকে কভার করতে পারবেন কিনা। যদি ছেলেটার কোনো কমতি থাকে, আপনার ভালোবাসা দিয়ে সেই কমতিটাকে পূরণ করার চেষ্টা করুন। বুঝতে পেরেছেন? অনেকের কিন্তু অনেক বিষয় কমতি থাকতে পারে, কিন্তু ভালোবাসা মানে কিন্তু শুধু চীনা বাদাম খাওয়া না, হাতে হাত রেখে পার্কে যেয়ে বাদাম খাওয়া না, কিংবা মোবাইলে রাতের বেলা ফিস ফিস করে কথা বলা না। ভালোবাসাটা কিন্তু অনেক বড় একটা কমিটমেন্ট। আপনি যদি আপনার ভালোবাসার মানুষকে প্রকৃত অর্থে ভালোবাসতে পারেন, তার যদি কোনো কমতি থাকে, আপনার ভালোবাসা সেই কমতিটাকে পূরণ করে দেবে। তাকে সাহস দিন, তাকে বোঝান যে আমি তোমার সাথে আছি, আমি তোমার পাশে আছি, তোমাকে এই জায়গাতে আসতে হবে এবং আপনাকেও কিন্তু যথেষ্ট পরিমাণ স্যাক্রিফাইস করতে হবে। এরপরে হচ্ছে আপনাদের আমি সেটা চেষ্টা করি, সবসময় বলি আপনি কি কোনো টেনশনে আছেন, আমার সাথে শেয়ার করুন যে আপনি কোন টেনশনে ভুগতেছেন। আমি সবসময় বলি, কিন্তু ও সেটা বুঝে না। ও সবসময় মানে ভাবে যে ও ওটা নিয়ে, মানে আমি কি বলবো বুঝতে পারছি না আসলে। সত্যি কথা, আমি বোঝাতে চাই ওকে। আমার মানে যে বিষয়টা নিয়ে সবসময় ঝগড়া হয়, আমি ওকে বলি যে দেখেন আমাদের মধ্যে সবসময় এই বিষয়টা নিয়ে এত ঝগড়া হচ্ছে, আমাদের মধ্যে এটা সলিউশন করা দরকার। সব রিলেশনে, একটা রিলেশনে যে আমরা আছি, এটাকে কেউ রিলেশন বলে না। অলরেডি আমার ফ্রেন্ড সার্কেলের আমার ফ্রেন্ডরা বলে কি রে তোর রেগুলার ঝগড়া করতেছিস। আমরা আসলে ভালো, মানে মনে হয় যে আমি ভালো নাই, ওর সাথে ভালো নাই। আচ্ছা, আমার একটা সোজা কথা শুনুন শ্রাবণী, আমার একটা সোজা সাপটা কথা শুনুন। আপনাদের সম্পর্কের বয়স কত? আসলে গুরু আমাদের মাত্র 7 মাস। 7 মাস। লেবু কখনো চিপেছেন? লেবু? হ্যাঁ গুরু। লেবু বেশি চিপলে কি হয় জানেন? তেতো হয়ে যায়। তেতো হয়ে যায়। তো আমি মনে হয় বোঝাতে পেরেছি আপনাকে কি বলতে চাইছি। হ্যাঁ, বাস এতটুকুই মাথায় রাখেন। যেই বিষয় বেশি ঘষাঘষি করবেন সেই বিষয় তিতা হয়ে যাবে। লেবু চিপবেন, কারণ লেবু চিপে সেই রসটা দরকার, কিন্তু ততক্ষণ পর্যন্ত চিপবেন যেটা স্বাভাবিকভাবে থাকে। আপনি যে বলছেন যে আপনি খুব চেষ্টা করছেন কিন্তু ঝগড়া হচ্ছে, একটা ভালোবাসার 7 মাসে যদি এত পরিমাণ ঝগড়া হয়, বাকি 7টা জীবন তো পড়েই আছেন। বাকি 7 জীবনের বাদ দেন, একটা জীবন তো বাদ আছে যে জীবনে আপনারা বাস্তবিক আছেন, দুজন দুজনকে ভালোবাসবেন, বিয়ে শাদী করবেন, তারপরে আরও অনেক কিছু হবে। তো বিষয়টা হচ্ছে যে শুরুতেই যদি এই অবস্থা হয়, তাহলে তো ভবিষ্যৎ আরও ভয়ঙ্কর।
সো দ্রুত সিদ্ধান্ত নিন, আপনার সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আপনি নিজেকে নিজে প্রশ্ন করুন যে আপনি যাকে পছন্দ করছেন তার সাথে ঝগড়ার পরিমাণটা বেশি হচ্ছে কিনা। যদি ঝগড়ার পরিমাণ বেশি হয়, একটা কাগজ কলম নেবেন, কাগজে নোট করেন কি কি বিষয়ে ঝগড়া হয়, সেই বিষয়গুলোকে সমাধানের চেষ্টা করুন। 1 বার 2 বার 3 বার 4 বারের বেলা ছেড়ে দিন, বাস, আর কোনো কথা নেই। ঠিক আছে গুরু। ঠিক আছে, 3 বার পর্যন্ত চেষ্টা করবেন, 3 বারের পরে আর চেষ্টা করার দরকার নেই, কারণ ওই জিনিসটা সবাই না। যে জিনিসটা 3 বারও হবে না সেই জিনিসটা 4 বারের বেলা কোনো সুযোগ নেই, কারণ সারা জীবন তো আর আপনি এক বিষয় সুযোগ দিয়ে যাবেন না। ঠিক আছে, ভালো থাকবেন শ্রাবণী, আশা করি আপনি আমার কথা বুঝতে পেরেছেন। হ্যাঁ গুরু, ধন্যবাদ আপনাকে। ওকে, ভালো থাকবেন, আপনার সুন্দর ভবিষ্যৎ কামনা করছি এবং আপনি যেন আপনার ভালোবাসার মানুষকে সবসময় ভালোভাবে পান সে আশা করি। শুভরাত্রি। আমাদের অনুষ্ঠান শুনবেন। আমরা কথা বলছিলাম আমাদের চট্টগ্রামের বন্ধু শ্রাবণীর সাথে, যে আসলে বেশ খানিকটা কনফিউশনে, যে আসলে ঝগড়া হচ্ছে, ভবিষ্যৎটা কি হবে, ভবিষ্যৎটা তামা হয়ে যাবে যদি এই অ্যাটিটিউডটা চলতে থাকে। কারণ যে কোনো সম্পর্কতে ঝগড়া হয় কিন্তু শুরুটা না সুন্দর হতে হয়। শুরুটাই যদি এত বেশি ঝামেলা হয় তাহলে ভবিষ্যৎটা তো সেটাই যদি আলটিমেট এলিমেন্ট হয়ে যায় সেটাই থাকে, মুশকিল হয়ে যায়। ভালোবাসা তো আর ভালোবাসা, আমি শুনলাম না আসলে ওনার কথায় ভালোবাসার কোনো কথা, ভালোবাসা নেই, শুধু ঝগড়াই হচ্ছে, এবং সে নিজেই বলছে যে শুধু ঝগড়াই হচ্ছে। তাহলে সেই রকম সম্পর্ক থেকে আমার মনে হয় সময়টাও খুব বেশি হয়নি। আমি বাচ্চা মেয়ে, তো কেবল ইন্টারমিডিয়েট পড়ছে, বাচ্চা মেয়ে। আমার মনে হয় যারা এই মুহূর্তে আছেন, যারা এই ধরনের বয়সে ভুগছেন, ভাই জীবনে প্রচুর সময় পড়ে আছে সিদ্ধান্ত নেবার মতো। সময় দিন, আগে লেখাপড়া করুন, মানে অন্য কাজে ব্যস্ত থাকুন, ভালোবাসা জীবনে চলে আসবে। এখনো সময়টা হয়নি চলে যাবার মতো। সেটাই, বৌদিকে কোথায় খাওয়াবো বা বৌদিকে কোথায় গিফট দেবো, উল্টা বৌদির রান্না খেয়ে বসে আছে। না, এই যে শোনো, একটা কথা থাকে না, রিজিক অবশ্যই, এটা আমি খুব মানি, ছিল যে ওর তৈরি খাবার তুমি খাবে, সো এটা আসলে মানে এটা আমি না খুব দেখেছি গুরু, এবং মানে রিজিক বিষয়টা তো অদ্ভুত, এত অদ্ভুত, মানে মাঝে মাঝে খুব অবাক করা ঘটনা ঘটে যে হয়তো আমি কিছুটা তৈরি করেছি, প্রিপেয়ার করেছি কারোর জন্য, সেটা যাচ্ছে অন্য কারো কাছে। এটাই হয়, এটা হয়, এটা একটা বড় ব্যাপার। সেটাই। রিপন আহমেদ লিমন আছেন চট্টগ্রাম থেকে শুনছেন, ইমরান আছেন সাথে, মোহাম্মদ রফিক রাজ আছেন, প্রত্যেকেই রুম্পা বৌদিকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন। সবাই হ্যাপি বার্থডে লিখছেন। আপনাদের শুভেচ্ছাগুলো আমার সহধর্মিনীর কাছে আমি পৌঁছে দেবো এবং আমি আশা করি সে রেডিও শুনছে এবং আপনাদের কমেন্টসগুলো দেখছে। তারপরও আমার সহধর্মিনীর পক্ষ থেকে আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা। মোসাম্মদ মমি লিখেছেন, হাই গুরু, আপনার জন্য অনেক শুভকামনা। থ্যাংক ইউ। মোহাম্মদ আরাফাত আছেন, হ্যাপি বার্থডে উমেন গুরু। জুনিয়র গুরু হচ্ছে আমার ছেলে, আর আমার সহধর্মিনী উমেন গুরু, ফ্যামিলি হচ্ছে সারনেম গুরুটাই রেখে দেন দাদা, এটা ভালো হবে না, গুরুটাই সারনেম সবার। আচ্ছা, আমার মনে কলে একজন আছেন না, আমরা এখন কার সাথে কথা বলছি? আমরা এখন কথা বলছি জামান রংপুর থেকে। ওরে বাবা, ঠান্ডা লেগে গেল, রংপুর শুনলে জানি কেন ঠান্ডা লেগে যায়, এখন তো গরম। হ্যালো জামান ভাই। গুরু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন জামান ভাই? জি গুরু, আমি ভালো আছি। জামান ভাই, শীতকালে যখন কেউ আমাকে ফোন দেয় উত্তরবঙ্গ থেকে, প্রথমে জিজ্ঞেস করি কেমন ঠান্ডা। এখন তো গরম পড়ে গেছে, কেমন গরম? এখন তেমন একটা গরমও না, তেমন ঠান্ডাও না। আচ্ছা আচ্ছা, সোয়েটার টোয়েটার তো এখন আর পড়তে হয় না? না না, এখন আর পড়তে হয় না। রাতের বেলা কি ঠান্ডা লাগে? রাতের বেলা শেষ রাতে একটু লাগে। শেষ রাতে, আচ্ছা। আমার এই উত্তরবঙ্গের ওয়েদারটাকে না আমি প্রচন্ড ভালোবাসি। আমি বিশেষ করে উত্তরবঙ্গের মানুষজনদেরকে আমি অনেক ভালোবাসি, সব বঙ্গের মানুষকেই ভালোবাসি, পুরো বাংলাদেশের পৃথিবীর মানুষকে ভালোবাসি, কিন্তু উত্তরবঙ্গের এই ওয়েদারটা, বিশেষ করে হচ্ছে কুড়িগ্রাম, রংপুর, এই জায়গাগুলোর না সিনসিনারিগুলো আমার কাছে খুব মানে অদ্ভুত লাগে। প্রাকৃতিক সৌন্দর্যটা আমাকে খুব বেশি টানে। যাক, বলুন জামান ভাই, কি অবস্থা, বলুন কি বলবেন আজ আপনি? আমি হচ্ছে আপনার একজন নিয়মিত শ্রোতা। আচ্ছা, ধন্যবাদ। আমি নিয়মিত আপনার এই অনুষ্ঠানটা শুনি। আচ্ছা, কেমন লাগে? খুবই বাজে, বিশ্রী? হ্যাঁ, না, খুবই ভালো লাগে। আচ্ছা, খুব ভালো লাগে, থ্যাংক ইউ। জি, এবং আমি আপনার অনেক পুরনো একজন শ্রোতা। আচ্ছা, থ্যাংক ইউ। কিছু শেখা যায় এই অনুষ্ঠান থেকে? হ্যাঁ গুরু, অনেক কিছু শিখতে পারি। আচ্ছা, আজকে আমরা কি জানবো আপনার ভালোবাসা থেকে? বলুন, কি বলবেন আপনি আপনার ভালোবাসা নিয়ে? গুরু, আমি জামান বলছি, রাশেদ জামান। জি জামান ভাই। একটা পাবলিক ভার্সিটি থেকে মাস্টার্স অর্থাৎ এমবিএ বিবিএ এমবিএ কমপ্লিট করছি। আচ্ছা, গুড, ভেরি গুড। সেটা হচ্ছে দিনাজপুর হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে। আচ্ছা। আর আমি যে মেয়েটাকে পছন্দ করি, ওই একই ভার্সিটিতে, আচ্ছা, আমার জুনিয়র আর কি। তো আমাদের ফার্স্ট পরিচয় হয় ওর এক ফ্রেন্ডের মাধ্যমে। আচ্ছা।
আমার ছোট ভাই আর কি, হলমেট ছিল, প্লাস রুমমেট ছিল। ওর দ্বারা আমার পরিচয় সাথে। মেয়েটার নাম কি বলা যাবে গুরু? আপনার যদি কোনো সমস্যা না থাকে কিংবা মেয়েটির যদি কোনো সমস্যা না হয় আপনি বলতে পারেন, কিন্তু আমরা চাই আসলে আপনার ঘটনাটা জানতে, কিন্তু সেই ঘটনা জানার জন্য যদি কারো সমস্যা হয়ে থাকে নাম না বলাই ভালো। আচ্ছা গুরু, ঠিক আছে, যদি ঘটনাক্রমে আসে তাহলে বলবো। বাট খুব সংক্ষেপে বলতে হবে, 5 মিনিট কিন্তু আপনার হাতে সময়, কারণ আমরা যদি টেলিফোনে কথা বলছি সবার সাথেই আমরা চাইবো কথা বলতে। আচ্ছা, একটু দ্রুত, 5 মিনিট। ওর ফ্রেন্ডের মাধ্যমে পরিচয় আমার সাথে, সেটা হচ্ছে 2017 সালের আর কি জুনে। তো সেখান থেকে আমি তাকে নক দিই, ফোনেই নক দিই, ওর ফ্রেন্ডের মাধ্যমে নক দিই, প্লাস ফোনেও নক দিই। তো প্রথমে আমাকে না বলে, মোটামুটি কিছুদিন নক দিছিলাম, 15-20 দিনের মতো। তারপরে যখন না বলাতে আমি আর নক দিইনি। আচ্ছা। হঠাৎ করে 5-6 মাস পরে সে আমাকে আর কি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। অ্যাকসেপ্ট করার পর তার সঙ্গে আবার ফেসবুকে কিছুদিন কথা হয়। কথা বলার পর ও স্বেচ্ছায় আমাকে নাম্বারটা দেয়। ওর নাম্বার থেকে কন্টাক্ট থেকে কথা বলতে বলতে প্রথমে ফ্রেন্ডলি ভাবেই কথা বলে। কথা বলার পর এক পর্যায়ে আর কি আমাদের মাঝে একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। তৈরি হওয়ার পরে এভাবে চলতে থাকি। চলতে চলতে মাঝে মাঝে কিছু টুকিটাকি বিষয় নিয়ে আর কি লাগতো। মোটামুটি এখনো এভাবেই আছে। তবে যখন ওর বিষয়গুলোতে হচ্ছে কি, যখন ওর কোনো আর্জেন্ট বা এমার্জেন্সি কোনো দরকার হয় তখন আমাকে বিশেষ করে আর কি স্মরণ করে। আচ্ছা। তাছাড়া যখন ওর দরকার মিটে যায় বা এরকম একটা পরিস্থিতি আসে, কিন্তু অবশ্য এরকম কয়েকবার করছিল, আমি নিজে থেকে কথা বলা বন্ধ করে দিছি। আচ্ছা। মনে হয় 8-10 বার এরকম হয়েছিল। আমি নিজে থেকে কথা বলা বন্ধ করে দিছি। ওকে বলছিলাম যে তুমি আর আমাকে ফোন দিও না। এক পর্যায়ে আবার ও নিজে থেকেই আমাকে নক দেয়। আবার কিছুদিন কথা বলার পর আবার মাঝখানে যে কোনো একটা ইস্যু নিয়ে আবার শুরু করে দেয়। আবার কথা বলা বন্ধ হলে আবার নিজে থেকেই নক দেয় আমাকে। আচ্ছা, এখন মেইন কথাটা কি যেমন ভাই, মেইন প্রবলেমটা কি হচ্ছে? মেইন প্রবলেমটা হচ্ছে ওর সাথে আর কি আমার মানে আন্ডারস্ট্যান্ডিংটা সেরকম হচ্ছে না। আচ্ছা, এখন এটার একটা উত্তর আপনি চান, এই তো? জি জি জি। আচ্ছা, যেমন ভাই আপনি যেটা বললেন যে ওর যখন প্রয়োজন হয় তখন সে আপনার কাছে আসে এবং প্রয়োজন শেষ হলে অনেক ক্ষেত্রে সে চলে যায়। মানে এরকম কি 2-1টা উদাহরণ আমাকে দিতে পারবেন সংক্ষেপে? যে একটা উদাহরণ যদি আমাকে দেন যে আসলে কেমন প্রয়োজন ছিল এবং প্রয়োজনটা কিভাবে মিটলো এবং চলে গেল, সেই প্রয়োজনটা কেমন ছিল, একটা উদাহরণ যদি দেন। যেহেতু আমরা একই ভার্সিটিতে পড়ি, হ্যাঁ, এবং একই সাবজেক্টে কিন্তু আমরা পড়ি, আমিও বিবিএ ও বিবিএ, মানে একই ডিপার্টমেন্টের যে নোট চালাচালি কিংবা বিভিন্ন বিষয়ে যে সহযোগিতা সেগুলো আপনার কাছ থেকে নেয়? হ্যাঁ, সেগুলো আমার কাছ থেকে ও নেয়। আচ্ছা, এবং প্রয়োজন শেষ হলো তারপর আর চেনে না, এরকম একটা বিষয়? হ্যাঁ, এরকম একটা বিষয়। অর্থ সংক্রান্ত লেনদেন কি কখনো হয় যে টাকা পয়সা চাওয়া, মানে মাঝে মাঝে চাওয়া ঠিক আছে, বাট কন্টিনিউয়াসলি যদি এটা হয় যে প্রায়ই চাচ্ছে এবং সেটা ফেরত দেওয়ার এরকম হয় না? না না, টাকা বিষয়ে কোনো লেনদেন হয় না। তাহলে বিষয়টা হচ্ছে পরাকেন্দ্রিক, মানে লেখাপড়া বিষয়ে, যেহেতু একই ডিপার্টমেন্টের বড় ভাই আপনি, সেই সাথে মানে ভালোবাসার মানুষ সুযোগটা নিচ্ছে এবং আবার প্রয়োজন মিটে গেলে চলে যাচ্ছে। জি জি। আচ্ছা, আমার কথা হচ্ছে যে দেখুন, সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষ নিজের কাছে নিজে সবচেয়ে বড় দায়বদ্ধ থাকে এবং মানুষ নিজে উত্তর সবচেয়ে বেশি বেটার বলতে পারে। এখন আপনি যদি এই বিষয়টি বুঝতে পারেন যে ক্রমাগতভাবেই মেয়েটি আপনার কাছে আসছে, সহযোগিতা নিচ্ছে এবং চলে যাচ্ছে, মানে বিষয়টা কিন্তু তাহলে অনেকটা স্বার্থজনিত ভালোবাসা, যে ভার্সিটিতে পড়ছে বড় ভাই ডিপার্টমেন্টের, সো তার সাথে সম্পর্ক রাখতে পারলে বিভিন্ন ধরনের সহযোগিতা পাওয়া যাবে। সো কোনো মতো যদি সহযোগিতা নিয়ে আমি আমার গ্র্যাজুয়েশনটা শেষ করতে পারি তাহলেই তো আমার খেল খতম। যদি এই হয় ভালোবাসাটা, তাহলে কিন্তু এখান থেকে এই মুহূর্তে চলে যাওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের মতো কাজ হবে। কিন্তু যাবার আগে আপনাকে নিজের কাছে নিজে একটু পরিষ্কার হতে হবে যে আপনি যাকে ভালোবাসছেন তাকে ভুল বুঝে চলে যাচ্ছেন না তো, তার বিষয়গুলোকে আপনি নিজে একটু ভালো করে কাগজ কলমে একটু হিসাবে মেলান।
যে ও তো এই কাজটা করছে কন্টিনিউয়াসলি, বারবারই দেখি ও আমার কাছে আসছে, এবং যতবারই আসছে ততবারই কোনো না কোনো একটা কারণ থাকে আসার, এবং কারণটা শেষ হয় আবার চলে যায়। তার মানে পুরো আশাটাই হচ্ছে ভালোবাসা না, পুরো আশাটাই হচ্ছে তার প্রয়োজন। তো বিষয়টা হচ্ছে যে যদি প্রয়োজন হয়ে যায় তার মতো স্বার্থ চলে আসছে ভালোবাসায়, আর ভালোবাসায় স্বার্থ চলে আসলে তো আসলে ভালোবাসা থাকে না, তাই না? তো এই বিষয়টা আপনাকে বুঝতে হবে। এবং বাট আমার কাছে মনে হয় যে আপনি আমাকে যে ঘটনাটা বললেন, এই ঘটনাটা আপনার ভালোবাসার মানুষের সাথে আপনি সরাসরি শেয়ার করেন। আপনি বলেন যে দেখো, তোমার সম্পর্কে আমার একটা ধারণা হচ্ছে, ধারণাটা কি সঠিক না বেঠিক এটা আমি তোমার কাছ থেকে শুনতে চাই। তোমাকে আমি আমার ভালোবাসি এবং তোমাকে আমি আমার বেস্ট ফ্রেন্ড মনে করি, যে কারণে আমি তোমাকে বলছি দেখো তুমি যে এরকম করো, তাতে আমার মনের ভিতরে একটা সন্দেহ জাগে যে তুমি আমাকে ব্যবহার করছো। তো আমি এই সন্দেহটা দূর করতে চাই, তুমি কি আমাকে সহযোগিতা করবা? যদি সে বলে হ্যাঁ করব, যদি দেখেন যে না সে আপনার সাথে ভালোভাবে কথা বলছে এবং সে আপনাকে যুক্তিযুক্ত ভাবে বোঝাতে পারছে যে না আপনি যেটা ভাবছেন সেটা ভুল ভাবছেন, তাহলে ঠিক আছে। আর যদি দেখেন যে না তার বোঝানোর ভেতরে আসলে ৯-৬ তার বোঝানো আসলে কোনো বোঝানো না, সে উল্টাপাল্টা থিওরি দিয়ে বোঝানোর চেষ্টা করছে, তাহলে আপনি এখান থেকে বলবেন যে মাফও চায় দোয়াও চায়, আজকে থেকে তুমি তোমার পথে আমি আমার পথে। আর গুরু আরেকটা বিষয় হচ্ছে যে ও যখন 5 সেমিস্টারে ফাইনাল দেয়, তখন ফাইনাল পরীক্ষার আগে ওর একটা বিয়ের প্রপোজাল আসছিল। তো প্রপোজালে ও তখন বাসায় ছিল, তো বাসা থেকে ফোন দিয়ে বলছে যে তোমার সাথে আমার কিছু কথা আছে, ঠিক আছে তুমি আসো, আগে ক্যাম্পাসে আসো, ক্যাম্পাসে এসে বসে কথা হবে। আসলো না, ওটা পরীক্ষা চলাকালীন অবস্থায় আর কি। তারপরে আসলো, আসার পরে আমাকে বলতেছে যে দেখো আমার তো পরীক্ষা এখনো বাকি আছে কয়েকটা, পরীক্ষা শেষ করার পরে আমরা বিয়ে করব। কে মেয়ে বলছে? জি জি। আমি বললাম যে দেখো, তখন আমি কিন্তু এমবিএ ফাইনাল দিচ্ছি, মোটামুটি এটা 19 সাল চলতেছে, আমার এমবিএ 18 সালের শুরুতে শেষ হয়ে। আচ্ছা যেমন ভাই, আমাদের 5 মিনিট অনেক আগে পার হয়ে গেছে, বাকি শ্রোতারা কিন্তু আমাদেরকে বকাবকি করছে যে গুরু একজনকে এত সময় দিয়ে দিলেন 5 মিনিটের কথা বলে। বিষয়টা হচ্ছে আমি বুঝতে পারছি এখানে একটা কনফিউশন ভালোবাসা চলছে। আমার কথা হচ্ছে আমি আপনার কাছ থেকে যতটুকু শুনেছি, আমার কাছে আপনার ভালোবাসাটা শুনে মনে হচ্ছে আপনার ভালোবাসার মানুষ থাকবে না। আমার মনে হয়েছে আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে থাকবে না, আমার মনে হয়েছে। বাট আমার মনে হওয়াটা ভুলও হতে পারে, কারণ আপনি আমাকে 5 থেকে 7 মিনিটের ভেতরে বলেছেন। আমি ততটুকু শুনে আমার কাছে মনে হয়েছে যে আপনার ভালোবাসার মানুষ আসলে আপনার কাছে থাকবে না। এটা কোনো না কোনো কারণে সে আপনার কাছে কোনো একটা স্বার্থ উদ্ধারের জন্য আছে। কিন্তু এটা আমার মনে হওয়া, এই মনে হওয়াটা আমি আপনার সাথে শেয়ার করলাম। আপনি বিষয়টিকে পরিষ্কার হয়ে দ্রুত একটা সিদ্ধান্ত নিন, ঠিক আছে? 2 মিনিট সময় দেওয়া যাবে না আমাকে? 2 মিনিট সময় তো দিতে গেলে আসলে 2 মিনিটে হবে না, কারণ অনেক শ্রোতারা তো আমাদেরকে কল করছে। আজকে যেহেতু বিশেষ আয়োজন, আমরা চাইছি সবার সাথেই মোটামুটি একটু কথা বলতে। আমি আপনার ব্যাপারটা বুঝতে পেরেছি, তো এখন আপনিও মোটামুটি আমার কথাটা বুঝতে পেরেছেন যে আমি আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারছি। কিছু মনে করবেন না, হ্যাঁ? আর একদিন লম্বা সময় ধরে কথা হবে আপনার সাথে, কারণ আজকে তো প্রচুর বন্ধুরা আমাদের ফোন দিচ্ছে, আমরা সবার সাথে একটু একটু করে কথা বলবো। বাট আমার বিষয়টা হচ্ছে আপনি যেটা বলছেন যে প্রয়োজনে আপনার কাছে আসতে চাইছে, এই বিষয়টিকে আপনি পরিষ্কার হন। যদি আপনার মন বলে আপনার ভালোবাসার মানুষ আপনাকে প্রয়োজনে ব্যবহার করছে, তাহলে প্লিজ নিজেকে ব্যবহার করতে দেবেন না। ওকে, ঠিক আছে, ভালো থাকবেন। ওকে, আমরা কিছু কমেন্টস পড়ি। কিছু কমেন্টস আছে। লাবিবলাম চৌধুরী আছেন সাথে, লিখেছেন প্রথমে সালাম গুরু আপুকে, আমি ডিউটি ও খাওয়া শেষ করে এখন শুয়ে আপনাদের প্রোগ্রাম শুনছি ঢাকা থেকে। আচ্ছা, তনিমেশ রয় আছেন, শুভ জন্মদিন বৌদি। আচ্ছা, জয়া বসু আছেন, কিভাবে কল দিব আমি একটু কথা বলতে চাই গুরু, আমার কথা বলাটা খুব দরকার। আচ্ছা, নিয়মটা যদি আরেকবার আমরা। নিয়মটি হচ্ছে আপনি মোবাইলে মেসেজ অপশনে যাবেন, প্রথমে আপনার নাম লিখবেন, স্পেস দিয়ে আপনি কোথায় আছেন সেই জায়গাটির নাম লিখবেন, এবং স্পেস দিয়ে আপনার মোবাইল নাম্বার পাঠাতে হবে 16260 এই নাম্বার, অর্থাৎ নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার মোবাইল নাম্বার পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। তারপর আমরা স্টুডিও থেকে আপনাকে কল করব। নাহিদ হাসান হাই দিয়েছেন আমাদেরকে। মোহাম্মদ মুবারক হোসেন আছেন, সিলেট থেকে শুনছেন। রিপন আহমেদ রিমন লিখেছেন শ্রাবণী ভালোবাসা ফালতু ভালোবাসা। আচ্ছা, যে বন্ধুটি কল দিয়েছেন, আচ্ছা ও ফালতু ভালোবাসা বলছেন। ওকে, আসলে কাউকে ফালতু বলাটা ঠিক না, কারণ যার যার ভালোবাসাটা তার দিক থেকে অনেক পবিত্র, অনেক সুন্দর। আর আমরা 2 মিনিট 3 মিনিটে কথা বলে কাউকে আসলে ফালতু বলাটাও ঠিক না। আমার কাছে মনে হচ্ছে কাউকে জাজ করার আসলে আমরা কেউ না। আর পুরো ঘটনা জেনে
জাজ করলেও হয়তো সেটা মানানসই ব্যবহার হয়। 5-6 মিনিটে কথা বলে কিন্তু আমরা কাউকে জাজ করতে পারি না। যেমন আমি কিন্তু দেখো একটু আগে যে বন্ধুটি বললো আমার মনে হয়েছে হয়তো থাকবে না, কিন্তু আমার মনে হওয়াটা ভুলও হতে পারে। আপনি বলছিলেন যে 6-7 মিনিটে হয়তো আমিও পুরোটা বুঝে উঠতে পারবো না। আমরা যতটুকু মনে হয়েছে এখন এই বিষয়টিকে আপনি সমাধান করুন। আমি আপনাকে পথ বলছি যে ভাই বিষয়টিকে পরিষ্কার হন, বাকি সিদ্ধান্ত তো আপনি নেবেন। আসলে অবশ্যই অবশ্যই। মোহাম্মদ মারুফ হোসেন লিখেছেন আমার মৃত্যু হবে তোমার অপ্রাপ্তিতে আর তুমি ভালো থেকো আমার সমাপ্তিতে। বাহ, চমৎকার কথা। ফায়েল আহমেদ আছেন, লিখেছেন আহসান হাবিব আমিও কথা বলতে চাই। আচ্ছা, নিয়মটি তো বলেই দেওয়া হয়েছে। নাসিম চৌধুরী আছেন, গুরু আমি একজনকে পছন্দ করি কিন্তু তার বয়ফ্রেন্ড আছে, এখন কি করব? দেখুন, পছন্দ তো অনেকই করা যায়। বিষয়টা যে পছন্দ করার ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে আপনি স্বাধীন। আপনি যাকে ভালোবাসেন তাকে ভালোবাসতেই পারে, এখানে কোনো ট্যাক্স দিতে হয় না, সো কোনো সমস্যা নেই। কিন্তু বিষয়টি হচ্ছে যে যাকে ভালোবাসেন সেই ভালোবাসা অর্জন করতে যে যদি এমন কোনো সংঘর্ষের ভিতরে যেতে হয় যেটা অনেকের জীবনের জন্য ক্ষতিকারক হতে পারে, সেই ভালোবাসাতে না যাওয়াটাই ভালো। আপনি মনে মনে ভালোবাসেন, সেটাই ভালো। গুরু এই মুহূর্তে আমাদের সাথে একজন কলে আছেন, নোমান বরিশাল থেকে। নোমান বরিশাল থেকে আছে। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নোমান জি গুরু, কেমন আছেন আপনি? আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আচ্ছা বলুন নোমান, চটপট করে বলে ফেলুন আপনার কি ভালোবাসার গল্প। আসলে ভালোবাসার কথা বলতে চাই, মানে আমি আপনার সাথে কথা বলতে পারে আই এম ভেরি হ্যাপি। যে আমি অনেক আগে থেকে চেষ্টা করতেছি কথা বলবো। আচ্ছা, আপনি ছিলাম, আজকে কথা বলতে পারে আমি অনেক ভালো লাগছে। আমাদের অনেক ভালো লাগছে আপনাদের সাথে কথা বলতে পেরে। জি জি গুরু, মানে খুব আশা যে আশা বলুন, কিন্তু সে যে বলবো আপনার স্টুডিওতে যেটা করতে সেটা আমার জানা নাই বা বুঝতে পারছেন কেউ করতে হবে। আচ্ছা, খুব দুঃখিত, বা এক সময় হইলে আমি আসবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা আশায় থাকবো যে কোনো একদিন স্টুডিওতে এসে আপনি বলবেন। এখন আপাতত সংক্ষেপে আপনার ঘটনাটা আমাকে বলুন, 5 মিনিটের ভেতরে আসলে কি প্রবলেম হচ্ছে কিংবা কি প্রশ্ন আছে। বরিশাল জেলার বাকিগঞ্জ থেকে বলছি। আমি একটা মেয়ের সাথে রিলেশন করতাম 16 সালের শেষ দিকে, মানে নভেম্বরের 23 তারিখে শুরু হয় কথা। আচ্ছা, তারপরে 31 তারিখে পরে আমি অ্যাকসেপ্ট করি। আচ্ছা, 16 সাল খুব ভালো গেল, 17 সালে খুব ভালো গেল। 17 সালে আমি রাজশাহীতে থাকি। আচ্ছা, 18 সালে রাজশাহীতে থাকি, তখন খুব ভালো কথা হয়। 18 সালে আগস্ট বা নভেম্বর এভাবে হবে, ওর সাথে ব্রেকআপ হয়ে যায়। কেন ব্রেকআপ হয়? ব্রেকআপ হয় মানে হঠাৎ করে একদিন আমার ফোন অফ ছিল বলতে আমার ছোট ভাই, আমি শহরে থাকি তো ঢাকা এখন। আচ্ছা, দেশে গেছি, তখন ছোট ভাই বলে ভাইয়া আমার ফোন নাই, ফোন দাও। আমি এমন মনে হচ্ছিল তার লোক, আমার ফোন একটাই ছিল। আমি বলছি তোমার ফোন নাই, তুমি ফোন চালাতে পারো না? না ভাই, আমি কাছে আমার ফোনটা তুমি চালাও। আচ্ছা, তখন আমার ফোন বন্ধ ছিল। আচ্ছা, যে ব্যক্তি আমার ফোনটা দিছি ওই ব্যক্তি ওই আমার লাভারের ফোন নাম্বারটা কানেক্ট করছে। কি করছে আমি জানি না, আমার বিষয়ে কিছু ব্যাড ব্যাড বলছে, যার কারণে ব্রেকআপ হয়ে যায়। ওই ছোট ভাইয়ের সাথে আমার ওই যে ছিল লাভার ছিল, ও রিলেশন করে। আচ্ছা, আমাকে একটু ব্যাপারটা বুঝতে দিন। আপনার ফোন নাই, আপনার এক ছোট ভাই নিয়ে আপনার মোবাইল থেকে নাম্বার নিয়ে আপনার ভালোবাসার মানুষের সাথে কিছু কথাবার্তা বলে এবং যে কারণে আপনার সাথে সম্পর্কটা নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে আপনার ছোট ভাইয়ের সাথে, মানে যে ফোন নিয়েছিল তার সাথে প্রেম শুরু হয়। হ্যাঁ, মানে ছোট ভাই বলতে মানে এলাকার, যেটা বুঝতে পেরেছি। হ্যাঁ, বুঝতে পেরেছি। আমি এমন এক ছেলে, মানে ও লোকের আমি টাকা পয়সা কাপড় অনেক কিছু দিচ্ছি, অনেক কিছু করছি, সে লোক এই কাজ করলো। হ্যাঁ, তারপর আমি একদিন ফোন দিলাম নগদকে, বলতে 15 দিন আগে একটা মিস কল আসছে, পরে আমি ফোন দিলাম। কি ব্যাপার, তুমি মানে মিস কল ছিলা? বললেন না। আমি বলি তোমার ফোন থেকে মিস কল আসছে, তুমি বলো দিই নেই। হ্যাঁ দিছি, ভালো লাগছে দিছি, আর কিছু বলবি তুই? আমি বলছি বাহ, খুব ভালো কথা বললাম। পরে কি আমার ফোন দিবি না? তোমাকে কিছু তোমার ফোন দিচ্ছে, আমি চিনি না জানি না। আমি আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়েছে, আমার মাফ করে দিবে। এটা কি করা যায় বলি? আমি একটা কথা বলি, বলেন। ওর সাথে আমি কত টাকা নষ্ট করছি, 16, 17, 18 মধ্যে, মানে কম হলে পুরো 1 থেকে 1.5 লাখ টাকা নষ্ট করছি শুধু ফোনে। 1 থেকে 1.5 লাখ টাকা ফোনে নষ্ট করেছেন? ফোনে নষ্ট করছি। বাহ। এমন কোন দিন নাই গুরু যে 600, 700, 800 মিনিট কথা না বলছে। 99 টাকা একটা প্যাক ছিল গুরু, 300 মিনিটের জিকে সিমে।
ওটা 2 বা 3 বার রিচার্জ করতাম, ওর ফোনে দিতাম, তারপর কথা বলতাম। তোমার একটা গুরু ভালো ছিল, ওর কোনো সময় বলতো না যে আমার 500, 1000, 2000, 3000 টাকা দাও, 5000 টাকা দাও। মাঝে মাঝে বলতো যে টাকা দিবা, বললে আমি মনে করেন যে গুরু 250-300 টাকা দিতাম, নাও তোমার টাকা পাঠাইলাম, তুমি মিনিট কিনা কথা বললো। কোনো সব ফোন দিলে আমি কাইতে ব্যাক করতাম। আর ওদের আমাদের খুব ডিস্টেন্স না, অল্প। মেয়েটার নাম গুরু শান্তা। পরে আমার খুব কষ্ট লাগে, কি করবো, অনেক ফ্রেন্ডের মাধ্যমে নাম্বারটা দিচ্ছি, দেখি বিরক্ত হয়ে আমার ফোনটা যেন তুমি কি করতেছো, তাও করতেছে না। যে করে ফ্রেন্ডের ফোন নাম্বারটা দিই, ওই করে ফ্রেন্ডের সাথে কথা বলে, কিন্তু আগে ওটা ছিল না। আর মূলত গুরু আমার দোষ আছে। দোষ বলতে ওর ফোন নাম্বার ওয়েটিং থাকতো, আমি আরে রাগ দিতাম, ওর ফোন ওয়েটিং কেন, তোমার আমি 3 বার ফোনটা কেন ধরলাম না, কিছু দাম ধরবা না। তো বলতে দেখো আমি স্টুডেন্ট, পড়াশোনা করে আমার ভাইয়ের বাসায় থাকি, যেহেতু আমি বরিশাল শহরে থাকি, বরিশাল শহরে থাকি, ওদের বাড়ি আছে। ওর এক ভাই, বড় ভাই শিক্ষক বিচার, ছোট ভাই কলেজের প্রফেসর। ওরা আমাদের ফ্যামিলি থেকে অনেক হাই, আমরা নর্মাল। তারপর একটা চাকরি করতাম রাজশাহীতে, ওখান থেকে যখন তাকে ছাড়ে আসি যেদিনকে, তার 2 দিন আগে কাজ যাওয়ার সাথে আমার কম্পিউটার ছিল, আমার যেন কাজ করতাম আমার আন্ডারে, কম্পিউটার ভেঙে ফেলাই, কম্পিউটার টেবিল গ্লাস প্রায় 35,000 টাকা জরিমানা দিয়ে আসি জন্য। ও এখন আমার বুঝতেছে না, জানতেছে না। ভালো হয়েছে তো, আমি খুশি হয়েছি গুরু। আমি বুঝতেছি না যে আমার কান্না আসতেছে, আমার রুমমেট। আচ্ছা, কান্না আসছে, প্রথমত হচ্ছে কান্না করে ফেলুন, প্রথমত হচ্ছে এটা, হালকা হন। আর দ্বিতীয়ত হচ্ছে আমি বলি, আমি শুনে গেছি, আমি বুঝে গেছি, বিষয়টা হচ্ছে যে আপনি কয় টাকার চাকরি করতেন, কিছু মনে করবেন না, কয় টাকার চাকরি করতেন? গ্রুপ সমান চাকরি করতাম, থাকা খাওয়া কোম্পানির 12,000 টাকা বেতন। 12,000 টাকা বেতন। আর আপনি কত হাজার টাকা খরচ করেছেন মেয়েটার পেছনে? মানে পার ডে 200 কি 300, কেবল 2.5 বছর 3 বছর করছি। কোন সময় 2000, মানে মোট কত খরচ করেছেন আনুমানিক? গুরু আমি হিসাব করছিলাম 1,76,000 কত হয়েছে, এইভাবে একটা আনুমানিক হিসাব। মানে আমি ধরলাম প্রায় 1.5 লাখ টাকার মতো আপনি ফোনে খরচ করেছেন। জি। কেন? মানে বিষয়টা হচ্ছে কি, দেখুন আসলে হ্যাঁ, ভালোবাসা, এই ধরনের ভালোবাসার ফলাফলটা এই ধরনেরই হয়। আপনি যে ফলাফলটা পেয়েছেন, আপনি যে ভালোবাসাটা বেসেছেন, এই ভালোবাসার ফলাফলটা এরকমই হয়। দেখুন, সবকিছুর না একটা ভারসাম্য রাখা উচিত। আপনি যে কাজটি করেছেন এটা ভারসাম্যহীন ভালোবাসা ছিল। ধরুন আমি আপনাকে বলি, আপনি 1 গ্লাস পানি নিয়েছেন, 1 গ্লাস পানিতে কতটুক পানি আসবে, মানে একটা গ্লাস, যেই 1 গ্লাসের পানিতে কত গ্লাস পানি আসবে? 1 গ্লাসই। বাহ, চমৎকার উত্তর দিয়েছেন। 1 গ্লাসের পানিতে যদি আপনি 2 গ্লাস পানি আটাতে যান, আটবে? সম্ভব না। কেন আটবে না? সম্ভব না। কেন আটবে না? কেন? জিনিসটা ছোট, ওর জায়গাটাই হচ্ছে 1 গ্লাস পর্যন্ত। আচ্ছা, আপনি আরেকটা জিনিস খেয়াল করবেন, যখন আমরা গ্লাস ভর্তি পানি করি, ধরুন 1 গ্লাস পানি রেখেছি কিন্তু গ্লাসটা একদম পরিপূর্ণ, ওই গ্লাসটা যখন আপনি ওঠাতে যাবেন তখন কি হয়? পানি পড়ে যায়। তার মানে আমরা কি শিখছি? সবকিছুর একটু খালি রাখতে হয়, একটু খালি রাখলে কি হবে? পানিটা পড়বে না। বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে চাইছি? সবকিছুর একটা ভারসাম্য রাখবেন। জীবনে যে কোনো কিছুই করবেন, কাউকে যদি ঘৃণা করেন তারও একটা হচ্ছে লিমিটেশন রাখবেন, কাউকে যদি ভালোবাসেন সেটার একটা লিমিটেশন রাখতে হয়। কোনো কিছুই বেশি করে ফেলাটা ভালো না। এই যে আপনি 1.5 বছর ধরে 2 বছর ধরে তার পেছনে লক্ষ টাকা খরচ করেছেন ভালোবেসে, এই টাকাটা যদি আপনি ভালো কোনো কাজে ব্যয় করতেন তাহলে হয়তো কাজে লাগতো। আপনি কথা বলেন, কেন কথা বলবেন না? ভালোবাসার মানুষের সাথে আমরাও কথা বলি, কিন্তু সব কিছুর তো একটা লিমিট থাকা উচিত, সব কিছুর একটা মানে সামঞ্জস্যতা থাকা উচিত, তাই না? যেগুলো আমি যে 2.5 বছর সাথে রিলেশন করছি, আমার এক রাত্রে 1 ঘন্টা ঘুমায় না, মানে সারাটা দিন কথা বলা শুরু করতাম, যখন মাইকে কইতা সালাতু খায়রুল মিনান নাও, তখন কথা শেষ করে আমি গোসল করে ফজর নামাজ পড়ি। আচ্ছা, এখন আমি আপনাকে একটা কথা বলি, আর বেশি কথা বলা যাবে না, কারণ বাকি বন্ধুদের সাথে কথা বলতে হবে। প্রথমত হচ্ছে আপনি নামাজ পড়ুন। নামাজ পড়েন 5 ওয়াক্ত? জি গুরু, 5 ওয়াক্ত নামাজ পড়ি আমি সব সময়। আচ্ছা, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, আর কোনো কিছু ভাবার দরকার নেই। আর যে কাজ আপনি করছেন কাজের দিকে মন দিন,
একটা সময় যাওয়ার পরে আপনি নিজেই বুঝতে পারবেন আপনি হালকা হয়েছেন কতটা, এবং আপনার এই মাথার মাদারবোর্ড থেকে যখন এই ভাইরাসটা দূর হবে তখন আপনি মোটামুটি শান্ত হবেন। পুরো একটা মিনিট প্লিজ। জি বলুন। যখন লাস্ট রিলেশনটা ব্রেকআপ হলো তার 15 দিন আগে আমি একটা ব্যবসা করে কথাটা শেয়ার করি। একটা রেস্টুরেন্ট গুরু, ছোট একটা রেস্টুরেন্ট, মানে 3 জনে রেস্টুরেন্ট চালায়, মালিক 2 জন, একটা কর্মচারী রেখা। যখন এই কথাটা শুনে তখন বলতেছে তুমি একটা হোটেল দিছো, মানে নোংরা বাজে কথা বলে, এত অসভ্য, তুমি রেস্টুরেন্টটা 3 দিন সময় দিচ্ছি, তুমি 3 দিনের মধ্যে ছাড়বা, তাহলে তুমি আমার পাবা না, পাবা না। ওখানে আবার 50,000 টাকা লস। আপনি ছেড়ে দিয়েছেন? যেখানে বলছে তার একদিন পরে আমি আমার যে পার্টনার তার বলতে, আমি দোকান করবো না, রেস্টুরেন্ট করবো না, তুমি করো। আচ্ছা আমি বুঝতে পেরেছি ভাই, আর কথা বলা যাবে না, কারণ এরকম সময় দিলে আপনি আরো কি কি ছেড়েছেন সেই লিস্ট বলতে থাকবেন। এখন বিষয়টা হচ্ছে ভালোবাসার মানুষের কারণে চাকরি ছেড়েছেন, ব্যবসা ছেড়েছেন, এটা তাহলে তো বেসিক্যালি যেটা বোঝা যাচ্ছে যে আপনাকে একজন ডিরেকশন দিত, আপনি তো অন্য কারো না। ভালোবাসি তার মানে কিন্তু এই না যে আমি আমার অস্তিত্ব কারো কাছে বিক্রি করে দিয়েছি। একটা কথা মনে রাখবেন, যেটা বলে শেষ করছি, সবার উদ্দেশ্যেই বলা, ভালোবাসুন কিন্তু নিজের অস্তিত্বকে বিক্রি করে না। নিজের অস্তিত্ব যখন টিকে থাকবে ততক্ষণ পর্যন্ত ভালোবাসুন। অস্তিত্বকে বিক্রি করে যখন ভালোবাসতে যাবেন তখন সেখানে ভালোবাসা না, তখন সেখানে দাসত্ব থাকবে। বুঝতে পেরেছেন? 30 সেকেন্ড না, 3 সেকেন্ড। 1 বলুন তাড়াতাড়ি বলুন, 30 সেকেন্ড আমি ঘড়ি ধরে দেখছি কিন্তু বলুন। কথা বলতে তোমার ফোনটা মাঝে মাঝে অন্য কেউ ধরে, তুমি কি করো, ফোনটা লক করো। ফোনটা লক করতে যাই রাজশাহী আমার সিমটাও লক হয়ে যায়। 42 টাকা খরচা করে রাজশাহী থেকে এখানে আসি, আইসা সিম উঠাইয়া তারপর চলে যায়, মানে আমার ভাবির নামে সিমটা রেজিস্ট্রেশন করা। দুদিনের জন্য 42 টাকা খরচা করে দেয়, ওর সাথে আমি রিলেশন করি। সে মেয়ে মানুষ কিভাবে কষ্টটা দিল গুরু। আচ্ছা প্রথমত হচ্ছে টাকার হিসাবটা বাদ দিতে হবে। আপনার সব কথাতে যেহেতু 4200 টাকা, 2200 টাকা, 2300 টাকা, 1.5 লাখ টাকা, এই যে টাকার হিসাব করছেন, আপনি কি অ্যাকাউন্টসে পড়েন? অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে পড়েন নাকি? মানে আপনি কি অ্যাকাউন্টিং নিয়ে পড়াশোনা করেন? অ্যাকাউন্টিং নিয়ে পড়াশোনা করছি গুরু। ও আচ্ছা, তো যেহেতু অ্যাকাউন্টিং এ পড়াশোনা করেন, জীবনের ডেবিট ক্রেডিট তো মিলাতে পারেননি, ঠিক আছে? জি গুরু। তো ডেবিট ক্রেডিটটা মেলান, সব মিলে যাবে, আর আল্লাহর রস্তে এই 100 টাকা 200 টাকা করে আর করার দরকার নেই। আমি আপনার ওখানে আইসা মানে গল্পটা বলতে চাই, এটা কিভাবে করবে? আচ্ছা নিয়মটা খুব সোজা, 300 টাকাতে একটা টিকিট কাটতে হবে। 300 টাকাতে টিকিট কাটার পর ঢাকাতে নামবেন, 50 টাকা গাড়ি ভাড়া দেবেন, গাড়ি ভাড়া দিয়ে মহাখালীতে আসবেন, কোনো টাকা ছাড়া লিফটে উঠবেন, উঠে চলে আসবেন। মেসেজটা কিভাবে দেব, কি করব? মেসেজটা দিতে গেলে মোবাইলের মেসেজ অপশনে যাবেন, প্রথমে লিখবেন ওজি স্পেস, হ্যাঁ ওজি মানে অরিজিনাল গুরুর OG স্পেস দিয়ে আপনার নাম, তারপর আপনার লোকেশন, মানে আপনি কোথায় আছেন, এবং আপনার মোবাইল নাম্বার লিখে পাঠাবেন 16260, যেখানে আপনার খরচ হবে সামান্য কিছু টাকা। সে টাকাটা কত আমি জানি না, তবে সামান্য কিছু টাকা। আপনার ভক্ত আমি, আপনার অনেক পুরনো ভক্ত, ইনশাআল্লাহ আমি আসবো, ইনশাআল্লাহ দেখা হবে, ইনশাআল্লাহ দেখা হবে। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, শুভরাত্রি। শুভরাত্রি, আপনারও রাত্রি, আমার আপুরও শুভরাত্রি। জি 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 শুভরাত্রি। ওকে। 300 টাকার ভাড়া শুনে আজকে আমার 350 টাকার ভাড়া মনে পড়ে গেল, আমার আবার কষ্ট হচ্ছে। যাই হোক, কষ্ট আর না পাই, একটু কমেন্ট পড়ি, আর নতুন একটি ঘন্টার দিকেও যাবো, এবং একটি বিরতিও আমাদেরকে নিতে হবে। বিরতিতে যাবার আগে কিছু কমেন্ট পড়তে চাচ্ছি। টুটুল লিখেছেন, আসসালামু আলাইকুম গুরুমপুরত আপু, কেমন আছেন আপনারা জানাবেন, আর আজকের আপনাদের প্রোগ্রামটা খুবই অসাধারণ লাগছে। আচ্ছা, সাথে আছেন ফরহাদ রেজা, সিলেট থেকে শুনছেন। আমি কলে আসবো কিভাবে জানতে চাইছেন? আচ্ছা ওই যে বলে দিয়েছি যে মোবাইলের মেসেজ অপশনে যে টাইপ করতে হবে, প্রথমে আপনার নাম স্পেস দিয়ে লোকেশন স্পেস দিয়ে মোবাইল নাম্বার পাঠাবেন 16260 এই নম্বরে। সুনয়না আছেন সাথে, রংপুর থেকে সুনয়না, গুরু ম্যামকে জন্মদিনের শুভেচ্ছা। থ্যাংক ইউ। আর মিষ্টি বালিকা পর্যন্ত আপনাকে এক মুঠো ভালোবাসা। আচ্ছা থ্যাংক ইউ। আবু রায়হান খান রমজান আছেন সাথে, গুরু কেমন আছেন? আচ্ছা আমি অনেক ভালো আছি। তন্ময় হাসান আছেন সাথে, MN বোরহান আছেন, বিকাশ ভূমিকা আছেন, গুরু এবং আপু কেমন আছেন? আমি বিকাশ ঠাকুরগাঁও থেকে বলছি। আচ্ছা ওকে। এস শরীফুজ্জামান আছেন সাথে, হাই ভাই, একটা মেয়ে আমাকে অনেক লাভ করে, এখন ওই মেয়ে নাকি আমাকে না পেলে মারা যাবে, আমি প্রায় 1000 বার বুঝাইছি বাট বুঝে না, এখন কি করব? আচ্ছা ওরা বাবা মাকে বলে দিন,
বাবা মাকে বলে দিন, কারণ এসব থ্রেড দিয়ে না ভালোবাসা হয় না। যারা এইসব ভালোবাসা দিবি কিনা বলে এই টাইপের থ্রেড যারা দেয়, আসলে এটা ভালোবাসা না, এটা চিন্তাই হয়। ভালোবাসা চিন্তাই করে পাওয়া যায় না কখনো, ভালোবাসা দিয়ে অর্জন করতে হয়। সো সরাসরি তোর বাবা মাকে বলে দিন যে আঙ্কেল আন্টি আপনার মেয়ে কিন্তু এই ধরনের থ্রেড দিচ্ছে, সো প্লিজ মানে আমাকে কোনো ধরনের ঝামেলায় জানি পড়তে না হয়। সেটাই। SH সাব্বির আছেন সাথে, ভালোবাসা মানুষের সাথে কথা বলতে বলতে কি ফকির হয়ে যাও? আচ্ছা, কাকে জিজ্ঞেস করছেন? রহিম লিখেছেন ভালোবাসা ভেজা ফুল, কিন্তু ভালোবাসা মূল কত দূর। আচ্ছা, বুঝি নাই। মোহাম্মদ ইকবাল হোসেন শেখ আছেন লিখেছেন মজা পেলাম। আচ্ছা, ওই আমাদের শেষে 300 টাকার হিসাব শুনে। আচ্ছা, সাথে আছেন মোহাম্মদ মাহবুব আলম জয়। গুরু কিছু মানুষের কারণে আজই ভালোবাসার বদনাম হচ্ছে, এই নিয়ে কি কোনো আইনের ব্যবস্থা করলে ভালো? তাহলে কেউ ভালোবাসার নামে ধোঁকা দেবে না। ভালোবাসাকে যদি আইনের ভেতরে ফেলা যেত তাহলে তো আসলেই কেউ আর ধোঁকা খেত না। কিন্তু আসলে সবকিছু তো আইন দিয়ে হয় না। ওই যে বললাম যে আইনের ভাষায় আমি ধরলাম যে আইনের ভাষায় হয়তো তুমি বিয়ে পর্যন্ত দিলে, লাভটা কি? মানে যে বিষয়টা থাকে না বাংলা ছবিতে বলো যে শয়তান তুই দেহ পাবি তো মন পাবি না, বিষয়টা তো ওরকম হয়ে গেল। তো আসলে ভালোবাসাটা তো মনের সাথে সম্পর্কিত, ওইটা খুব দরকার, ওইটা খুবই দরকার। আর এই মুহূর্তে একটা বিরতিতে যাওয়া খুব দরকার। চলো। আর আব্বু আম্মুর কথা যদি বলি, আব্বু আম্মু অনেক ভালোবাসে আমাকে, অনেক আদর করে ছোটবেলা থেকে, কখনোই কোনো ব্যাপারে বকা দেয়নি। কিন্তু মানে ওনার এই রিলেশনশিপটা মানতে চাইছে না। কেন? কারণটা কি? কারণটা হচ্ছে যে সেমই। আর আরেকটা কথা হচ্ছে যে ওর ডিপ্লোমা করতেছে, বিএসসি কমপ্লিট করে নাই এখনো, ডিপ্লোমা কমপ্লিট হয়েছে, আর চাকরি করতেছে একটা প্রাইভেট গ্রুপে এর জন্য। আর আমি আব্বু আম্মুর চাহিদাটা হচ্ছে যে ওনারা গভর্নমেন্ট জব ছাড়া বিয়ে দেবেন। আপনি কি চান? আমি এখন সেটাই কনফিউশন। আপনি কবে বিয়ে করবেন? আমি তো আব্বু আম্মুকে বলছি যে অনার্স কমপ্লিট করার আগে আমি আসলে। আচ্ছা, বিষয়টা হচ্ছে আব্বু আম্মুর দোষ দিয়ে লাভ নেই। আমাদের বাংলাদেশের তথাকথিত সমাজ ব্যবস্থায় মোটামুটি মা বাবারা মেয়ে যখন জন্মগ্রহণ করে সাথে সাথে সিদ্ধান্ত নেয় যে আমার মেয়েকে ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার অথবা ব্যারিস্টার অথবা সরকারি চাকরির, যেহেতু এখন সেই অবস্থা, তো সব কিছু মিলে এই 4-5টা পজিশনের উপর বাবা মার খুব দৃষ্টি থাকে যে আমার মেয়েকে যদি বিয়ে দিই তাহলে এই ধরনের ডাক্তার, ইঞ্জিনিয়ার, সরকারি চাকরির কারোর কাছেই বিয়ে দেব। এবং এটা আসলে বাবা মা যদি চেয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই তারা খারাপ কিছু চাইছে না। কারণ আপনি যখন সরকারি চাকরির মানে কোনো একটি মানুষের সাথে যদি আপনার সংসার হয়, সবচেয়ে বড় যেটা হচ্ছে যে আপনি সেফ জোনে থাকবেন। একটা হচ্ছে স্ট্যাটাস, আর একটা বিষয় হচ্ছে জীবনটা অনেক সিকিউর। যারা আমরা বেসরকারি খাতে চাকরি করি, বেসরকারি কোম্পানিগুলোতে চাকরি করি, আসলে যে বলে না যে বেসরকারি কোম্পানির চাকরি সকালে আছে তো বিকালে নেই। তো বাবা মা আসলে এই বিষয়টা নিয়ে চিন্তা করে যে চাকরির সাথে তো আসলে অনেক কিছু জড়িত, তাই না? সো বাবা মা যদি চেয়ে থাকে তাহলে জিনিসটা খারাপ চায়নি, কিন্তু বিষয় হচ্ছে জীবনটা তো আপনার, সংসার তো আপনি করবেন। এখন আপনাকে বিয়ে দেওয়া হলো একজন সরকারি চাকরির কাছে, যে অনেক বড় একজন মানে উঁচু মাপের একজন মানুষ, তার গাড়ি আছে, বাড়ি আছে, রিটায়ার যখন করবে 5-6 কোটি টাকা পাবে, কিন্তু সেই টাকা কিংবা গাড়ি বাড়ি কি আপনাকে সবসময় সুখ দিতে পারবে? তাই কি হয় বাস্তবিক জীবনে? হয় না। এখন বাবা মারা না এটা বুঝতে চায় না কোনো না কোনো কারণে, যখন তারা বাবা মা হয়ে যায়। এখন এই ক্ষেত্রে করণীয় হচ্ছে, আমি বলতে গেলে যে তোমার আব্বু এত ভালো একটা জব করে, আব্বু কিন্তু গভর্নমেন্ট জব করে আর খুব ভালো পজিশনে আছে। তো আম্মু বলতেছিল যে দেখো তোমার এই ভালো পজিশনে থাকার পিছনে কিন্তু তোমার আব্বুর অবদান। ওই যে বললাম যে সবাই সিকিউর লাইফ চায়, তো সবাই তো সিকিউরিটি দিয়ে আসলে জীবনটাকে বিচার করে যে আসলে সিকিউর কত আপনার জীবনটা, আপনার ভালোবাসা কত আছে। আসলে না, বাস্তবিক জীবনে ভালোবাসা কত আছে এটা কেউ দেখে না। সমাজ ব্যবস্থায় সবাই দেখে যে মেয়েটা সিকিউর কিনা, হাজব্যান্ড কত টাকা ইনকাম করে, হাজব্যান্ডের গাড়ি আছে কিনা, বাড়ি আছে কিনা, মাস শেষে বাসা ভাড়া দিতে পারবে তো, বিদেশে ঈদে ট্যুর দিতে পারবে তো, কোরবানিতে কত লক্ষ টাকার গরু কিনলো। এই যে বিষয়গুলো থাকে না, এই বিষয়গুলো আসলে বর্তমান সমাজ ব্যবস্থায় সবসময় বেশি দেখে। আপনাকে কত ভালোবাসা দিচ্ছে, আপনাকে কত সম্মান দিচ্ছে, এই বিষয়গুলো দেখে না। তো আসলে এই বিষয়গুলো নিয়ে কথা বলে লাভ নেই, এটা আমাদের তথাকথিত সমাজ ব্যবস্থা, এবং এই সমাজ ব্যবস্থাকে বলুন। জি, আমি যাকে পছন্দ করি ও কিন্তু অনেক ভালো একটা ছেলে, ওর মধ্যে আমি কখনো দেখিনি যে এরকম কোনো একটা ব্যবহার যা আমাদের কষ্ট দেয়। আচ্ছা, এখন আমি বলি, শুনুন, আমি আপনার ব্যবস্থাটা বুঝতে পেরেছি। এখন এখানে করণীয় হচ্ছে এই ক্ষেত্রে আপনাকে অনেক বড় ভূমিকা রাখতে হবে।
ভূমিকাটা হচ্ছে আপনার বাবা মা শুনছে না তো, সবার আগে তাদের রেডিওটা বন্ধ করতে হবে। আচ্ছা আচ্ছা, সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাকে বাসায় এমন একটা ভূমিকা রাখতে হবে যে আপনার সাথে আপনার বয়ফ্রেন্ডের সম্পর্ক আছে এটা জানি কেউ না টের পায়। 1 সেকেন্ড হচ্ছে বাবা মায়ের সাথে কখনো খারাপ ব্যবহার করা যাবে না। 2 থার্ড হচ্ছে আপনাকে চমৎকারভাবে লেখাপড়া করতে হবে এবং আগামী 4-5 বছরে, কারণ এখনকার সময়ে কিন্তু একটা মেয়ে 24-25-এর আগে কিন্তু কেউ বিয়ে করতে চায় না, তাও 25-এও অনেকে বিয়ে করে না। আমি ধরলাম যে 25-এর আগে একটা মেয়ে এখন বিয়ে চিন্তা করে না, যেটা আগে 18 বছর 19 বছরে হতো, 20 বছরে হতো, 25 বছরে সাধারণত কেউ বিয়ের চিন্তা করে। মানে ওই যে আপনার হাতে যেহেতু এখনও মোটামুটি 4-5 বছরের একটা সময় আছে, আপনি আপনার ভালোবাসার মানুষটাকে বলেন যে তুমি এই 5 বছরের মধ্যে এনি হাও একটা ভালো পজিশন তৈরি করো। যখন 5 বছর পর আমি বাবা মাকে বলতে পারি যে 5টি বছর আমি তোমাদের কথা শুনেছি, 5টি বছর আমি তোমাদের বাধ্য মেয়ে হয়ে থাকতে চেয়েছি এবং আমি যাকে ভালোবাসি দেখো এই হচ্ছে তার সিচুয়েশন। হয়তো সে সরকারি চাকরি পেয়েও যেতে পারে 5-6 বছর পরে, কিংবা সরকারি চাকরি যদি নাও পায় অন্তত সে তো একটা ভালো পজিশনে যেতে পারে। সো তাকেও প্রুফ করতে হবে, আপনাকেও প্রুফ করতে হবে। কারণ এখন আপনার আব্বা আম্মা যে ঘটনাটা বলছে, 5টা বছর পরে যদি আপনি সঠিকভাবে তাদের সাথে সুন্দর করে মেশেন এবং আপনার বিয়েটাকে যদি আপনি আটকে রাখতে পারেন, কিন্তু সে আটকানোর মধ্যে কিন্তু কোনো ধরনের চালাকি চলবে না। মানে আপনাকে সত্যিকার অর্থে লেখাপড়া করতে হবে। আপনি বলবেন যে আম্মু আমি তো লেখাপড়া করব, আমার সামনে অনেক বড় ফিউচার, এখন একটা ছেলে যখন আমাকে গ্রহণ করবে সে কি দেখে গ্রহণ করবে আমাকে। তো কোনো না কোনোভাবে ভালোভাবে আপনাকে 5টা বছর কাটাতে হবে। 5 বছরের ভেতরে আপনাদের দুজনকে তৈরি হয়ে হতে হবে, এইটাই একমাত্র সমাধান। তা না হলে কিন্তু আসলে এখন যদি আপনার আব্বাকে বোঝাতে চান, আপনার আম্মুকে বোঝাতে চান, এখন বুঝবে না, উল্টা কি হবে, ঝামেলা বাড়বে, আপনাদের সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। এখন আপনার বয়ফ্রেন্ডকে বলবেন তোমার সাথে আমার সম্পর্ক, এই বিষয়টাকে এখন ঢাকঢোল পিটিয়ে জানানো যাবে না। আগামী 5টা বছর আমি সময় নিচ্ছি, কোনো না কোনোভাবে আমি আমার বাসাকে ম্যানেজ করছি। 5 বছরের মধ্যে তুমি কোনো না কোনোভাবে নিজেকে প্রতিষ্ঠিত করো। এরপর 5 বছর পর আপনি আসলেন, আপনার আব্বা আম্মা যখন তখনও এক্সকিউজ যদি দেখায় যে না আমরা সরকারি চাকরি ছাড়া দেখাবো না, তখন তো আপনার কাছে যুক্তি আছে যে আমি যাকে ভালোবাসি আমি তার কাছে সংসার করতে চাই এবং সেই ছেলে এই অবস্থায় আছে। এখন তোমরা কি টাকার কাছে বিক্রি দিবা নাকি আমি যাকে ভালোবাসি তার সেই সুখটার কাছে বিক্রি দিবা, কোনটা? তো তখন যদি আপনার আব্বা আম্মা বলুন যে না আমরা টাকার কাছে বিক্রি করতে চাই না, আমরা একটা ভালোবাসার মানুষের কাছে আমার মেয়েটাকে তুলে দিতে চাই, যে যেই মেয়েটাকে আমরা এত দূর পর্যন্ত বড় করেছি, ভালোবাসা দিয়ে বড় করেছি, আমাদের থেকেও যেন বেশি ভালোবাসা দিতে পারে, এই মানুষটা হচ্ছে এই। সরকারি চাকরি করলেই কিংবা উঁচু পদে চাকরি করলেই কিন্তু সবসময় ভালোবাসা পাওয়া যায় না। এইটা আপনার বাবা মাকে বোঝাতে হবে, বাট ধীরে, এখন না। এখন বোঝাতে গেলে উল্টাপাল্টা হবে। বুঝতে পেরেছেন? সো টেক টাইম। 5টা বছর আপনাদেরকে খুব কঠিন পরীক্ষার ভেতরে যেতে হবে। সো কোনো না কোনোভাবে এই বিষয়টিকে আপনার কন্ট্রোল করতে হবে। তাহলে ভুলে যান, এক কথায় ভুলে যান। আপনাকে মিথ্যা সান্ত্বনা আমি দেবো না, ওইসব ধানাই পানাই কথাবার্তা আমার দিয়ে হয় না। আপনাকে বলবো যে না দেখুন, তাহলে ভুলে যান, ওয়ে নেই। কারণ আপনার যে সিচুয়েশন কিছু করার নেই, কারণ বাবা মা মানবে না, তাহলে পালিয়ে বিয়ে করেন। পালিয়ে বিয়ে করলে কি আলটিমেটলি সুখী হতে পারবেন? যদি সেরকম সাহস থাকে যে আমি পালিয়ে যেয়ে বিয়ে করব এবং বিয়ে করে আমি দেখাবো যে দেখো আমরা কত ভালো আছি, তারপর 8-10টা মানুষের মতো আমার ভালোবাসাকে গ্রহণ করে নেবে, সো ওটা কিন্তু অনেক রিস্ক ফ্যাক্টর। যদি সেরকম সাহস থাকে, বাট আমি কখনো এই ধরনের বিষয়গুলোকে সাধুবাদ জানাই না। না আমি এটা করতেছি না, বাট আমি আব্বু আম্মুকে অনেক বেশি লাভ করি। আব্বু আম্মুকে যেহেতু ভালোবাসেন, আব্বু আম্মুকে সম্মান দিয়ে চেষ্টা করুন। যদি দেখেন যে না আব্বু আম্মুকে সম্মান দিতে যে আমার ভালোবাসাকে বিসর্জন করতে হবে, অথবা আমার ভালোবাসাকে পেতে যে আব্বু আম্মুর ভালোবাসাকে বিসর্জন করতে হবে, তাহলে যে কোনো একটা পথ আপনাকে বাছাই করে নিতে হবে। শুনুন, জীবনে আপনি যা চান সব কিছু আপনি পাবেন না। সবার আগে এই বিষয়টিকে মানুন, নয় আপনার ভালোবাসার মানুষকে ত্যাগ করতে হবে, আর নাহলে বাবা মার ভালোবাসাকে ত্যাগ করতে হবে। কোনটা পারবেন নিজেকে প্রশ্ন করুন। আমি আপনাকে কেন বলবো? আমি তো আপনাকে বলতে পারবো না। আমি শুধু আপনাকে চোখ খুলে দিতে পারি। আমি আপনাকে চোখে যে পর্দাটা আছে, পর্দাটা পরিষ্কার করে দিতে পারি, যে দেখুন স্বচ্ছ চোখে জীবনটাকে দেখুন, ভালোবাসাটাকে দেখুন। কোন ভালোবাসাটা আপনার দরকার? মা বাবার ভালোবাসা দরকার না প্রেমিকের ভালোবাসাটা দরকার? কোনটা দরকার? বুঝতে পেরেছেন? যদি ভালোবাসা স্যাক্রিফাইস করতে হয় করবেন। পৃথিবীতে প্রচুর মানুষ আছে যারা তাদের ভালোবাসার মানুষকে পায়নি, তাতে কি হয়েছে? জীবন থেমে গেছে? জীবন থেমে যায়নি। কিন্তু যে ভালোবাসা পেতে যে বাবা মার সাথে সম্পর্ক নষ্ট করতে হবে, পরিবারের সাথে সম্পর্ক নষ্ট করতে হবে, আসলে সেই ভালোবাসাটা কিন্তু কতটুকু আপনি সারভাইভ করতে পারবেন, আপনি নিতে পারবেন, সেই ধরনের সাহস আপনার আছে কিনা একবার ভাববেন। মানে 10 বার ভেবে কাজ করবেন।
কাজ করার পর ভেবে কিন্তু লাভ নেই। ওকে, আমার মনে হয় যে আপনি আপনার উত্তর পেয়ে গেছেন। যে সিদ্ধান্ত নেবেন বুঝে শুনে নেবেন। ওকে, ওয়ালাইকুম আসসালাম। খুব ক্রিটিক্যাল একটা সিচুয়েশন কিন্তু পূর্ণতা। আমি অধিকাংশ পরিবারে দেখেছি বাবা মাদের এই ধরনের একটি চাহিদা এখন থাকে যে মানে সন্তানকে বিয়ে দিতে গেলে, বিশেষ করে মেয়েদের বিয়ে দিতে গেলে মানে স্বামী কি করে, তাকে অবশ্যই ডক্টর ইঞ্জিনিয়ার হতে হবে অথবা সরকারি চাকরি করতে হবে। কিন্তু এখন বিষয়টা হচ্ছে যারা সরকারি চাকরি করেন, আমাদের মতো যারা বেসরকারি খাতে চাকরি করেন কিংবা বেসরকারি কোম্পানিতে চাকরি করেন কিংবা আমাদের মতো যারা এরকম মানে লেখালেখি কাজ করে, ক্রিয়েটিভ জগতে আছেন, তাদের জীবনটা তো আরো বেশি মানে ফ্লাকচুয়েট করে। এবং শুধু ফ্লাকচুয়েট করে না, আসলে আমরা এত অনাস্থার জায়গায় থাকি মানুষের। তাহলে কি আমাদের বিয়ে করার অধিকার নেই? না, আমাদের বিয়ে শাদী করতে হবে না। আমাদের বিয়ে করার অধিকার নেই। আমাদের ভালোবাসা কেন করেছেন? এটা তো একটা বড় গুরু অন্যায় করেছেন। আর আমার তো হবে না। আমাকেও এটা সত্য কথা যে আমাকেও কিন্তু মানে এই বিষয়টার সাথে প্রচুর যুদ্ধ করতে হয়। হ্যাঁ, এটা স্টিল এটা ইভেন আমি মানে এটা তো ছেলে হয়ে আইডেন্টিটি জায়গাতে একটা প্রবলেম ক্রিয়েট করছে। ইভেন আমরা মেয়েরাও যারা এই ক্রিয়েটিভ জায়গাগুলোতে কাজ করি অনেক ঝামেলা ফেস করতে হয়। আমার বিয়ের পরও অনেকবার শুনতে হয়েছে যে মানে আমার শ্বশুর শাশুড়ি হয়তো আমাকে সরাসরি আঘাত করার জন্য বলেনি, কিন্তু তারা বলেছিল যে তাদের কথাবার্তা আমি বুঝতাম যে তারা সরকারি চাকরির একটা জামাই পেলে অনেক খুশি হতো, কিংবা ও ডক্টর ইঞ্জিনিয়ার এরকম জামাই পেলে তারা অনেক খুশি হতো। এখন বিষয়টা হচ্ছে আমাকে লক্ষ কোটি মানুষ ভালোবাসে, এই ভালোবাসাটা আসলে তাদের কাছে হয়তো চোখে পড়েও কিন্তু ওইভাবে পড়ে না যে তার মেয়ে মানে এটা আসলে শুধু আমার শ্বশুর শাশুড়ি না, বাংলাদেশের আমি তোমাকে একটা কথা বলি, দুইটা জিনিস বাংলাদেশে খুব কমন হয়ে গেছে প্রেক্ষাপটে। একটা হচ্ছে বউ আর শাশুড়ির সাথে কখনো মিলঝিল হয় না। 99টা পরিবারে হচ্ছে মানে বউ শাশুড়ির একটা ক্রন্দল থাকেই, এবং 99টা পরিবারের মানে মেয়ের মা বাবাদের একটা চাহিদা থাকে ছেলে সরকারি চাকরি অথবা ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে। বাকি পেশার মানুষের আসলে খুব একটা নির্ভরযোগ্য স্থান নেই ওরকম। তো আসলে কিছু করার নেই, এটাই জীবন, এটাই বাস্তবতা। এরপরও যে ভালোবাসা টিকে থাকে, ভালোবাসা টিকে ছিল, থাকবে, কোনো না কোনো ভাবে টিকে থাকবে, যার যার যেভাবে। কমেন্ট আছে অনেক। আরিয়ান মাহমুদ লিখেছেন, তুমি হলে বিশাল আকাশ, আমি হলাম সেই আকাশে বরফ জমে থাকা জল, তোমার ওই বিশাল বুকেই আমার ঠাই। আমি চাই না আকাশ থেকে বৃষ্টি রূপে ঝরে পড়তে, চাই না বিশাল আকাশ থেকে অনেক দূরে চলে যেতে। তুমি ইচ্ছে করলে তোমার আকাশ থেকে আমাকে বৃষ্টি রূপে জমিনে নিক্ষেপ করতে পারো, কিন্তু মনে রেখো আমি এই জমিনে থাকতে পারবো না। ওকে, আচ্ছা, অনেক অনেক কথা সুন্দর করে লিখেছেন, মারাত্মক সুন্দর ছিল। ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম সজীব লিখেছেন, গুরু আমি ঢাকা নারায়ণগঞ্জ থেকে বলছি, আমিও একদিন আপনাদের স্টুডিওতে আসতে চাই, বাট সময় কবে যে আসবো বুঝতেছি না। আচ্ছা, অনেক বন্ধুরা বলছেন যে স্টুডিওতে আসতে চান। মূলত আমাদের দৈনন্দিন আয়োজন হলো স্টুডিওতে একজন বন্ধু আসেন, তিনি তার ভালোবাসার কথা প্রায় 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা ধরে বলেন। বিশেষ বিশেষ আয়োজনে আজকের মতো বিশেষ বিশেষ পর্ব আমরা সাজাই, সবসময় সেটা করা হয় না। স্টুডিওতে যারা এসে সরাসরি তাদের ভালোবাসার কথা বলতে চান, তাহলে মোবাইলের মেসেজ অপশনে যে টাইপ করতে হবে OG। আমি একটু পার্থক্যটা পরিষ্কার করে দিই। যারা স্টুডিও থেকে ফোনে কথা বলতে চান তাদেরকে টাইপ করতে হবে শুরুতে নাম, লোকেশন, মোবাইল নাম্বার, পাঠাতে হবে 16260 এই নাম্বার। আর যারা স্টুডিওতে আসতে চান, সরাসরি স্টুডিওতে এসে ভালোবাসার কথা বলতে চান, তারা শুরুতে লিখবেন OG, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে হ্যাপি অথবা স্যাড, মানে আপনি ভালোবাসার সফল গল্প বলবেন না কষ্টের কথা বলবেন। এরপরে আপনার লোকেশন এবং মোবাইল নাম্বার পাঠাবেন 16260 এই নাম্বারে, আমি আপনাদের কল দেবো। শিহাব মৃদুল লিখেছেন, গুরু কেমন আছেন? কলেজ লাইফে সিঙ্গেল থাকা ভালো না ডাবল থাকা? কলেজ লাইফে তো জানি না, ভার্সিটি লাইফে জানি না। মানুষের জীবনে মাঝে মাঝে আমার মনে হয় যে সিঙ্গেল থাকাটাই ভালো, আবার মাঝে মাঝে মনে হয় যে আসলে সিঙ্গেল থেকে কি করব, মানে জীবনটাই তো বুঝতে পারবো না। কারণ যে জীবনে আঘাত আসবে সেটা জেনেও যদি যে পলাতক থাকতে চায়, আসলে সেই ধরনের মানুষকে আমি পছন্দ করি না। জীবনে আঘাত আসবে, সেই আঘাতকে মোকাবেলা করতে হবে। অনেক সময় আঘাত মোকাবেলা করতে যে আর মানে জয়ী হব, অনেক সময় পরাজিত হব, এটাই জীবন। তো আমার মনে হয় যে স্কুল, কলেজ, ভার্সিটি এরকম কোনো জীবন নেই। জীবনে একজন সাথী দরকার, বাট কোন সময়ে দরকার সেটা একটু নিজেকে বুঝতে হবে। মোহাম্মদ রাব্বি লিখেছেন, আমার চোখে জল আর তোমার ঠোঁটে হাসি, তারপরে আমি তোমাকেই ভালোবাসি। বাহ। মোহাম্মদ রাজেক আহমেদ রাজ, আই লাভ ইউ গুরু। আই লাভ ইউ টু। নাসরুল্লাহ কাউসার লিখেছেন, পূর্ণতা আপু তোমার ফেসবুক আইডির নাম কি? আমার ফেসবুক আইডির নাম আহনাফ জান্নাত পূর্ণতা। বলে দিলাম, আর বলবো না, ভাবে নাই বলবো যে। বিএন নাসির লিখেছেন, গুরু আমার 5 বছর যাবৎ ক্লাস 8 থেকে রিলেশন করে আসছি, এখন হঠাৎ করে ফ্যামিলি জেনে গেছে বলে ও রিলেশনটা রাখতে চাইছে না, কি করবো এখন? মানে ক্লাস 8 থেকে সম্পর্ক 5 বছর হয়েছে, তো এখন ফ্যামিলি জেনে গেছে, তো মেয়ে সম্পর্ক রাখতে চাইছে না। ফ্যামিলিকে বোঝানোর চেষ্টা করেন, যদি ফ্যামিলি না বোঝে তাহলে আপনি ফেস অন, আপনি বোঝান যে আপনি তাদের জন্য নির্ভরযোগ্য মানে পাত্রটা হতে পারেন। যদি সেটাও না হয় তাহলে ছেড়ে দেন।
সেটাই। মোহাম্মদ মাহমুদুল হাসান আছেন ঐতিহাসিক রংপুর সেনা বিনোদন পার্ক ঘাট নদীর তীর থেকে শুনছি। বা গান শুনতে চাইছেন? আচ্ছা, গান, একটা গান তো আমিও শুনতে চাইছি। একটা গান আমরা শুনি, তারপর আমরা আবার এসে আপনাদের কমেন্টস এবং আপনাদের সাথে ফোনে কথা বলবো। আচ্ছা, আমার খুব পছন্দের। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম জুবায়েদ, কেমন আছেন? হ্যাঁ, লাভ ইউ গো। সরি, লাভ ইউ। আই লাভ ইউ টু। হ্যাঁ, ভালো আছেন গো? জি ভালো আছে, আপনি কেমন আছেন বলুন? হ্যাঁ, ভালো। আচ্ছা বলুন জুবায়েদ, আপনি কি বলবেন? আপনার ভালোবাসা সংক্রান্ত কি প্রশ্ন আমরা শুনবো? হ্যালো, জি বলুন। আমার খুব ইচ্ছা আছে এখানে আসার। হ্যাঁ, আপনার? হ্যাঁ, ঢাকায় ভেবে আপনাদের স্টুডিওতে আসার আমার খুব ইচ্ছা আছে। হ্যালো, আপনার আশপাশে এত শব্দ কিসের ভাই? এই যে নয়লে সুলতান মেলা হচ্ছে তো সেখানে। কোথায় হচ্ছে? নয়লে এক্সপ্রেস নাচের পাশে। আচ্ছা আচ্ছা, মানে আপনার অনেক শব্দ হচ্ছে পেছনে, যে কারণে। হ্যাঁ, এখানে যে সুলতান মেলা হচ্ছে তো এখানে। আচ্ছা আচ্ছা, জি বলুন। আপনি স্টুডিওতে আসার নিয়মটা তো আপনাকে বলে দিয়েছি, তারপর আরেকটি বার বলি, সেটা হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যে ওজি স্পেস আপনার গল্পটা যদি সুখের হয় তাহলে হ্যাপি, তারপর আপনার নাম, আর কষ্টের হলে স্যাড লিখে আপনার নাম, লোকেশন, মোবাইল নাম্বার পাঠাবেন 16260 এই নাম্বারে। হ্যাঁ, আমি আপনাদের নিয়মিত শ্রোতা। আচ্ছা, থ্যাংক ইউ। আসলে আমরা এই মুহূর্তে আপনার সাথে লাইনটি কাটতে হবে, কারণ পেছনে প্রচণ্ড শব্দ হচ্ছে, আমরা কিছুই বুঝতে পারছি না। আপনার সাথে কথা বললে আপনিও খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করবেন না। আপনি স্টুডিওতে আসুন, স্টুডিওতে কথা হবে আপনার সাথে, ঠিক আছে? আচ্ছা, ওকে, লাভ ইউ। আসলে অনেক নয়েজ ছিল, ঠিক মতো কথা শোনা যাচ্ছিল না। কমেন্ট আছে, কমেন্ট কিছু পড়তে চাচ্ছি। বলো। লিখেছেন আমাদেরকে আল আমিন, আমি পাবনা থেকে। ভাইয়া, আমি আপনার অনেক বড় ফ্যান, বাট আমি অনেক দিন এসব কিছু থেকে দূরে ছিলাম, তাই রেডিওতে তেমন শোনা হয় না, বাট এখন থেকে রেগুলার। মোহাম্মদ ইকবাল হোসেন শেখ আছেন সাথে, ভালোবাসা জীবনটাকে তামা তামা করে ফেলছে, কানে ধরে মাপ চাইছি যে আর জীবনে প্রেম করব না। ভালো হতে পারে, অভিজ্ঞতা থেকে এ ধরনের উপলব্ধি হতেই পারে। সাথে আছেন আমাদের ওয়াসিম মল্লিক, গুরু খুলনা থেকে শুনছি। আচ্ছা, আজহার লিখেছেন আপন গুরু আমাকে স্বপ্নের রাজকুমারী নামে একটি মেয়ে প্রোগ্রামটা শুনতে বলছে, এখন আমি আপনাদেরকে শুনছি, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ রাজকুমারী। হ্যাঁ, ওইটাই, থ্যাংক ইউ রাজকুমারীকে, থ্যাংক ইউ জানাতেই বলেছিল। আচ্ছা, আপনি আগেই জানিয়ে দিয়েছেন। আলো রহমান, কারো আসার কথা ছিল না, কেউ আসেনি, তবু কেন মন খারাপ হয়। আল আমিন লিখেছেন ভাই আমার কমেন্ট পড়ে না কেন, যে পড়ে দিলাম। মোহাম্মদ রায়হান লিখেছেন গুরু দেয়ালের ওপারে তুমি নাটকটি দেখেছেন? আচ্ছা, দেয়ালের ওপারে নাটকটি তুমি, আচ্ছা না দেখা হয়নি। শাফিনাল আমিন লিখেছেন গভর্নমেন্ট জব ছাড়া বিয়ে দিবে না, তো মেয়েটা গভর্নমেন্ট জব করুক কেন, শুধু ছেলেরাই করবে? ম্যাথমেটিক্সে বিসিএস করে গভর্নমেন্ট জব কি পাবে না? এটা একটা চমৎকার আসলে প্রশ্ন, যে সবসময় কেন আমাদেরকেই শুনতে হবে যে ছেলেরাই কেন ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কারণ মেয়েটাও তো সরকারি চাকরি করতে পারে, সেটা সেও ম্যাথমেটিক্সে বিসিএস করতে আসলে সে করতে পারে, হতেই পারে। তো আসলে যে বললাম যে আমাদের মধ্যবিত্ত জীবনে কিংবা আমাদের বর্তমান সমাজ ব্যবস্থাতে মা বাবাটা চাইছেন, আসলে তাদের চাওয়া যুক্তিযুক্ত, কিন্তু যারা সরকারি চাকরি করেন না তাই বলে কি তারা ভালোবাসবেন না? তাদের কি ভালোবাসার অধিকার নেই? তাদের কি সংসার করার অধিকার নেই? সেটাই। নাইম হাসান জাহিদ লিখেছেন অসাধারণ লাগছে ভাই, লিখেছেন এঞ্জেল। আচ্ছা, শেষ গল্পটা খুব ভালো লাগলো, আমিও এই পরিস্থিতিতেই আছি, গুরু তোমার কথাগুলো আমাকে রাস্তা দেখিয়েছে, থ্যাংক ইউ। মোহাম্মদ এফ এ শাহিন মিয়া লিখেছেন হাই গুরু, কেমন আছেন? ভালো আছি। সাথে আছেন আমাদের প্রান্ত, লিখেছেন পরের জন্মে বয়স যখন 16 সঠিক, আমরা তখনও প্রেমে পড়ব। আচ্ছা, মোহাম্মদ সজীব লিখেছেন গুরু একজনকে অনেক ভালোবাসতাম, সে কখনো বুঝতে চায়নি, তাই তার থেকে দূরে সরে গিয়েছি, এখন সে আমাকে চায়, আমি কি করব এখন? বিষয়টি হচ্ছে আপনি যাকে ভালোবাসতেন সে তখন সাড়া দেয়নি, আর এখন সে যখন ভালোবাসে আপনি সাড়া দিচ্ছেন না, হিসাব শোধবাদ। তো কিছুদিন সময় নিন, বোঝার চেষ্টা করুন যে সে আদৌ আপনাকে ভালোবাসে কিনা। যদি আপনার সেই সুযোগটা দেওয়ার মতো সময় থাকে, সুযোগ থাকে, তাহলে দিন, সমস্যা কোথায়? ভালোবাসা তো আসলে প্রতিযোগিতার কোনো বিষয় না, যে একসময় আমি চেয়েছি তুমি আসনি, এখন তুমি চাইছো আমিও যাব না, দেখ বাবা কেমন লাগে। আসলে বিষয়টা তো এরকম না, বিষয়টা হচ্ছে যে উইন উইন, মানে এটা আসলে টি-20 ম্যাচ না যে একজন জিতবে আর একজনকে পরের ম্যাচে জিতে সমতা বজায় রাখতে হবে। আসলে এই ধরনের কোনো বিষয় না। যদি আপনার সুযোগ থাকে কিংবা আপনি যদি ভেবে থাকেন যে তাকে সুযোগ দিতে পারেন, তাহলে সুযোগ দিন, দেখুন। সেটাই।
হ্যাঁ, অনেক অনেক বন্ধুদের কমেন্ট দেখতে পাচ্ছি। এই মুহূর্তে সম্ভবত আমাদের সাথে কলেও একজন আছে, আমরা মনে কলটা নেই। হ্যালো, হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আবু সাইদ রানা আছেন আমাদের সাথে খুলনা থেকে। খুলনা থেকে। আচ্ছা রানা, বলুন কি অবস্থা? ভালো। জি রানা বলুন। আমার প্রবলেমটা হচ্ছে আমি এক মেয়েকে অনেক লাইক করি, বাট সে আমাকে লাইক করে না। তো আমি তাকে অনেক কষ্টে, অনেক সিস্টেম আমি তাকে আমার রিলেশনে আমি নিয়ে এসেছি। বহুত দিন সময় লাগবে, তারপরে আমি তাকে প্রপোজ করি। সে অনেকদিন সময় অ্যাকসেপ্ট করে। অ্যাকসেপ্ট করার পরে কিছুদিন পরে আমাদের দুজনের ভিতরে গিফট দেওয়া না হয়। তারপরে সে এখন আর কথা বলতে যাচ্ছে না আমার সঙ্গে। এটা যদি কোনো সিদ্ধান্ত আমাকে দিতেন। বিষয়টা হচ্ছে যে আপনি তাকে পছন্দ করতেন, তারপরে কি হলো? সে আমাকে পছন্দ করতে না। আচ্ছা, এখন সে আপনাকে পছন্দ করে? হ্যাঁ, এখন করে কিনা একবারে এটা আমি ঠিক বুঝতে পারছি না। এখন সারা দিচ্ছে তো দিচ্ছে না, এরকম একটা পজিশন আছে। আচ্ছা, মানে দোদুল্যমান অবস্থায়, বুঝতে পারছেন না। আচ্ছা, আমরা মনে হেডফোনে উনি কি ইয়েতে কথা বলছেন, লাউড স্পিকারে? আপনি কি লাউড স্পিকারে কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাউড স্পিকারটা বন্ধ করুন, আমরা শুনতে পাচ্ছি আমাদের কথা। হ্যাঁ। আচ্ছা, বিষয়টি হচ্ছে আপনি তার সাথে সরাসরি কথা বলেছেন এখন পর্যন্ত? হ্যাঁ হ্যাঁ, কয়েকবার বলতে। কি বলেছে সে? সে বলতেছে আমার ফ্যামিলি থেকে সমস্যা, আমি রিলেশন করবো না, বা এরকম একবারই বলছে। তারপরে তো আমার সে আর কিছু বলতে চাচ্ছে না। মানে এখন কি বলে সে, মানে তার এখন কি বলে? আচ্ছা আমাকে বলেন, লাস্ট একসাথে ঘুরতে গিয়েছেন কবে? ঘুরতে এরকম ভাবে যাওয়া হয়নি। তাহলে প্রেমটা হয় কিভাবে, মানে আপনাদের প্রেমটা চলে কিভাবে? আমার বাসা থেকে 100 ফুট দূরে, মানে পাশাপাশি বাসা আমাদের। হ্যাঁ, মানে আপনি কি করে বোঝেন যে সে আপনাকে ভালোবাসে? আপনি কি বুঝতে পারেন যে সে আপনাকে ভালোবাসে? হ্যাঁ হ্যাঁ, কিভাবে বোঝেন? মানে তার লুকগুলো বা তারা আচার আচরণ আমি অনেক কিছুই বুঝতে পারি। আচ্ছা, লুকে না সবকিছু বোঝা যায় না ভাই। লুক তো মেকআপ দিয়েও তৈরি করা যায়, লুক আসলে বোঝা যায় না। মেকআপ খুলে ফেললে অন্যরকম চেহারা বের হয়। তাই সরাসরি লুকটুকে না যে সরাসরি তার সাথে কথা বলুন যে দেখুন আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো কিনা পরিষ্কার করে বলো। আর আপনার বয়স কত, আপনি কি করেন আগে তাই বলেন। আমি ইন্টারমিডিয়েট শেষ করছি কত। হ্যাঁ হ্যাঁ, অনার্স ফার্স্ট ইয়ারে। এখন অনার্স ফার্স্ট ইয়ারে? মেলা ছোট ভাই আপনি, প্রচুর সময় আছে এগুলো নিয়ে ভাবনার মতো। হ্যাঁ, এখন আসলে এইসব বিষয়ে ফালতু সময় নষ্ট করে জীবনটাকে নষ্ট করেন না। ভালোবাসছেন, খুব ভালো বিষয়, বাট যদি মেয়েটা আপনাকে পরিষ্কার উত্তর না জানায়, ভাই ছেড়ে দিয়ে ভালোভাবে লেখাপড়া করেন, পরবর্তীতে সঠিক মানুষকে খুঁজে পাবেন একটা সময়। এত উতলা হবার কিছু নেই আসলে, বুঝতে পেরেছেন? আগে পরিষ্কার হন, আপনি ভালোবাসার মানুষটার সাথে সরাসরি কথা বলেন। সে কি করে, তার বয়স কত? এইচএসসি না এসএসসি? মাধ্যমিক? হ্যাঁ মাধ্যমিক। আল্লাহ মাফ করুক আপনাকে ভাই, আপনি তো মার খাবেন, আমাকেও খাওয়াবেন সাথে। মানে তো বাচ্চা মেয়ের সাথে আপনি প্রেম করছেন, আপনি নিজেও তো এক বাচ্চা, আর আপনাদের ভালোবাসছেন আর এক বাচ্চার সাথে, সম্পর্কটা হয়ে গেছে চৌবাচ্চা। বুঝতে পেরেছেন? আজকেই মানে চলে আসুন এই রাস্তা থেকে, মাফও চাই দোয়াও চাই, কান ধরে উঠবস করেন যে আর ভাই আপাতত এরকম বাচ্চা মেয়েদের সাথে ভালোবাসবো না, নিজে একটু বড় হন, তারপরে দেখবেন সঠিক মানুষকে খুঁজে পাবেন। একটা মেয়ে মাধ্যমিকে পরে ও কি বোঝে ভালোবাসার? আপনি যে তাকে ভালোবাসছেন, ও কি বলবে? ওর কি লুকে আপনি টের পেলেন? ও তো বাচ্চা, ওর তো লুকই নাই কোনো। ও তো বাচ্চা মেয়ে, একটা মাধ্যমিক পড়ে, মানে একদম পুরো নিতান্ত একটা বাচ্চা মেয়ে। ও কি বোঝে ভালোবাসার? ও এখন যদি আপনাকে বলো ভালোবাসি, ও তো না বুঝে বলছে ভালোবাসি। একটু বয়স না, একটু সময় হোক ভাইয়া, তাই না? খামোখা ভালোবাসি করে জীবনটাকে নষ্ট করার দরকার নেই। ওকে, ঠিক আছে, ভালো থাকবেন। কি অবস্থা, সব পিচ্ছি ছেলে মেয়ে বলে যে ভালোবাসি, পিচ্ছি মেয়েরা বলে যে ভালোবাসি। মানে এরা কি বোঝে ভালোবাসার, আল্লাহ জানে। আল্লাহ এদেরকে বুদ্ধি দাও। মানে ভয়ঙ্কর অবস্থা। মেজরিটি তো এরকমই দেখছি, ভয়ঙ্কর অবস্থা। আমি আশপাশে তাকালে শুধু দেখি পিচ্ছি বাচ্চারা ভালোবাসছে। মানে এই সব বাচ্চারা কি ভালোবাসে আমি তো বুঝি না। মানে
মানে প্লিজ। ফরহাদ রেজা আছেন সাথে, ফয়সাল আহমেদ তন্ময় নেত্রকোনা থেকে শুনছেন, আশিক কি আরমান লিখেছেন, আপু আমার কমেন্টে পড়েন। আচ্ছা, শো শুনতে খুব ভালো লাগছে। সাকিব অঙ্কন লিখেছেন, হাই আমি অঙ্কন বগুড়া থেকে শুনছি। আরো অনেক অনেক বন্ধুরা আছেন, তোফায়েল আহমেদ মামুন আছেন সাথে, গুরু প্রেম ভালোবাসা ছাড়া কি কোনো কিছু পসিবল না? সবকিছু তো ভালোবাসা প্রেম দিয়েই গড়া, তাহলে কেন প্রেম ভালোবাসা এত কষ্ট এবং এত বাধা? সবার তো বাধা হয় না, মানে কারো কারো জীবনে বাধাটাই হয়ে যায় একমাত্র মাধ্যম। তো সেই বিষয়গুলোকে আসলে বুঝে গেলে তো বাধাটা থাকে না। আর বিষয় হচ্ছে প্রেম ভালোবাসাতেই সব কিছু করা হয়, বাট তারপরও একটা প্রশ্ন তো থেকেই যায়, আর সব প্রশ্নের উত্তরও আসলে হয় না, সেটা আপনিও জানেন আমিও জানি। প্রেম করলেই যে ব্যর্থতা কিংবা প্রেম করলেই যে কষ্ট সেটা কিন্তু না। কাকে ভালো সেটাই। হালিম হায়দার আকিব লিখেছেন, গুরু আমি রংপুর থেকে আকিব, আমি আমার গার্লফ্রেন্ডকে অনেক লাভ করি বাট ও করে না। আপনার গার্লফ্রেন্ডকে আপনি লাভ করেন, সে করে না, তাহলে এটা আবার কেমন গার্লফ্রেন্ড হলো কেমনে? আমি তো বুঝলাম না এটা। লাবণী লিখেছেন, আমি কাউকে ভালোবাসি না, শুধু করি ঘৃণা, ওই মানুষটা আমার জীবনটা এলোমেলো করে দিয়েছে, জীবনের মানে কি আমি বুঝি না, হাজব্যান্ড মানে কি আমি বুঝি না, ঠিক ওই সময় বাবা তার বন্ধুর ছেলের সাথে বিয়ে দেয়, জীবন মানে কি বুঝে ঠিক তখন থেকে সব কিছু শেষ হয়ে গেল, যুদ্ধ করছি 12 বছর যাব, জানি না জীবনটা কোথায় গিয়ে থামবে, ওই মানুষটাকে অনেক বেশি হেট করি, মাঝে মাঝে আমার কল করে আমার সব কিছু এলোমেলো করে দেয়, বাট কেন আমি আমার মতো থাকতে চাই, ওই মানুষটা বউ নিয়ে অনেক ভালো আছে, আমি কি সেই কথা শুনতে চাই? ওর বউ দামি শাড়ি পরে, দামি গোল্ড পরে, দামি খাবার খায়, ওইগুলাকে আমি শুনতে চাই, আমাকে কেন মাঝে মাঝে আমার পাস্ট মনে করিয়ে দেয়, আমার ভুলটা কি? ওই মানুষটাকে অনেক ভালোবাসি, আমি 5 লাখ টাকা পারবে, আচ্ছা ও আমি দিব 5 লাখ টাকা, পারবে কি আমার হারিয়ে যাওয়া দিনগুলি আমাকে ফিরিয়ে দিতে? আচ্ছা, অনেক আক্ষেপ নিয়ে অনেক কথা। বিষয়টা হচ্ছে যে দেখুন, একজনের কারণে সবাইকে দোষারোপ করা ঠিক না। আপনি যেমন কোনো একটি পুরুষকে দোষারোপ করছেন এবং সকল পুরুষকে আপনি ঘৃণা করছেন, এমন একটি মানে মনোভাব আপনার তৈরি হয়েছে, ঠিক এরকম প্রচুর মেয়েও আছে, কিন্তু তাই বলে কি একটা মেয়ের কারণে সবাইকে আমরা ঘৃণা করব, সেটা কিন্তু ঠিক না। যার সাথে হয়েছে হয়তো আপনার সাথে কথা বললে কিংবা বিস্তারিত আলোচনা করতে পারলে হয়তো ব্যাপারটি বুঝতে পারতাম, কিন্তু এতটুকু শুধু বলি, সবাইকে ঘৃণা করবেন না, সবাইকে এক দাড়ি পাল্লায় মাপবেন না। সেটাই লিখেছেন আমাদেরকে তাজদিদ আহমেদ পুনতাপু, আর কমেন্ট করব না, 2 বছর যাবত কমেন্ট করি বাট পড়া হয় না, 2 বছর যাবত আমি ছিলাম না, আজকে পড়ে দিছি, এরপরে কমেন্ট করবেন। লিখেছেন আমাদেরকে রুমন তালুকদার, গুরু আপু কেমন আছেন? আমরা ভালো। আহমেদ আবদুল্লাহ, মিথ্যা কথা কেন বলেন? আচ্ছা, কে মিথ্যা কথা বললো সেটা তো লিখলেন না। লিখেছেন আমাদেরকে আরও অনেক বন্ধু দেখতে পাচ্ছি। আরিফুল ইসলাম বাপ্পি, যখন নিজেকে জানেন না তখন যাতে অভ্যস্ত হয়ে উঠবেন তাই ফ্যাশন। আচ্ছা, যখন নিজেকে জানেন না তখন যাতে অভ্যস্ত হয়ে উঠবেন তাই ফ্যাশন। আচ্ছা আচ্ছা। মোহাম্মদ বিপ্লব আহমেদ লিখেছেন, আপু আপনি কোন ক্লাস থেকে প্রেম করেন এন্ড এই পর্যন্ত কয়টা প্রেমে জড়িয়েছেন? প্লিজ কমেন্টে পড়বেন, এড়িয়ে যাবেন না। ও আমার কথা জানতে চাচ্ছেন? হ্যাঁ আপু, কয়টা প্রেম করেছেন আপনি? সেই তো যে ট্রাকের পেছনে লেখা থাকে না, জন্ম থেকে জ্বলছি, জন্ম থেকে মরছি আর কি। আর না বলি। মাহবুব আলম জয় লিখেছেন, গুরু ভালোবাসার বয়সের দিক দিয়ে হয় না, যার মনে যেটা ভালো লাগে তা থেকে প্রেম শুরু হয়, ভালোবাসা তো আল্লাহর দান। ভালোবাসা আল্লাহর দান, আমি 100 মত আপনার সাথে, মানে 100-তে 100। কিন্তু বিষয়টা হচ্ছে যে বললেন না যে বয়স দেখে তো ভালোবাসা হয় না, যখন যার মনে লাগে, মনে যখন যা লাগে ভালোবাসা হয়, এবং তারপরে যা হয় সেটা ছিনিমিনি খেলা হয়ে যায়, এবং তখন আপনারা চোখের পানি নাকের পানি মানে ফেলেন এবং ভালোবাসাকে দোষারোপ করেন। কিন্তু করার আগে যদি একটু হিসাব করতেন, ভালোবাসাতে পা ফেলার আগে যদি একটু হিসাব করতেন, তাহলে হয়তো আজকে অবস্থা হতো না, তখন ভালোবাসাকে দোষারোপ করেন। এখন বিষয়টা হচ্ছে যে সব যদি মনের উপর ছেড়ে দেন, তাহলে ওই যে মনের গাড়ি চলছে যাত্রাবাড়ি, ওরকম হয়ে যাবে। তো একটু লাগাম টানুন, একটু নিজের কন্ট্রোলে রাখুন, তাহলে ভালোবাসাটা না সঠিকভাবে চলবে, তা না হলে ওই যে দুর্ঘটনাই ঘটবে, এছাড়া কিছু হবে না। ফারদিন আহমেদ নোবেল আছেন, গুরু আমি বলতে চাইছিলাম কিন্তু আপনার কথা শুনে এখন আমি আর আমার কথা বলিনি, কারণ আমি যাকে লাভ করি সে এসএসসি এক্সাম দিচ্ছে। আচ্ছা আচ্ছা, এখন ভয় পাইছে সবাই।
মানে ভালো হয়েছে, বেঁচে গেছেন আপনি। সেটাই। জয় বসু লিখেছেন SMS করেছি প্লিজ কল মি। আচ্ছা আচ্ছা, আমরা দেখছি যে আপনার এসএমএসটি আসছে কিনা। শরীফুল লিখেছেন গুরু বেস্ট ফ্রেন্ডকে কি ভালোবাসা যায়? ভালোবেসে ফেলেছি, বলতে পারছি না কি করণীয়। ভালোবাসা যায় কেন, মানে বলতে পারছেন না ভালোবাসার কথা। দেখুন আসলে যে আমাদের প্রথম যে কলার বন্ধুটি ছিল যে বলছিল যে ভিসা হয়ে গেছে চলে যাবে, সেও কিন্তু তার একই বিষয়, সে তার বেস্ট ফ্রেন্ডকে ভালোবেসে ফেলেছে কিন্তু মেয়েটি সাড়া দিচ্ছে না। এখন আপনি দেখুন যে আপনার ভালোবাসা প্রকাশ করতে যে বন্ধুত্ব নষ্ট হয় কিনা। যদি এমন হয় যে ভালোবাসাকে প্রকাশ করতে যে বন্ধুত্ব নষ্ট হয়ে যায়, তাহলে সেই সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে যে এক তো ভালোবাসাও পেলাম না, বন্ধুত্বটাও থাকলো না, এই দুটোই হাতছাড়া করতে চান কিনা। যদি দেখেন যে না ঠিক আছে একটা সময় যাওয়ার পরে আমার বন্ধুকে যদি বোঝাতে পারি ততদিন পর্যন্ত একটু সময় নিই, তাহলে দেখুন কি করা যায়। তবে আমার কাছে মনে হয় যে বেস্ট ফ্রেন্ড যেহেতু সত্যিকার অর্থেই যদি আপনার সবচেয়ে ভালো বন্ধু হয়ে থাকে, তাহলে তাকে সুন্দর করে একটা পরিবেশ তৈরি করে মনের কথাটা বলুন। আর যদি সে আপনার ভালোবাসা গ্রহণ না করে প্রেমিক হিসাবে, তাহলে ঠিক আছে ছেড়ে দিন না, জোর করে তো হয় না। বন্ধু হিসাবে আছেন, দেখুন কষ্ট হবে, খুব স্বাভাবিক কষ্ট হবে, মেনে নেওয়া যাবে না, কিন্তু এখন আপনি যদি নিজেকে বুঝ দিতে পারেন তাহলে ভালো, তা না হলে কিন্তু কষ্ট বাড়বে আরও, সেটাও বলে রাখলাম। রবিও লিখেছেন অভিযোগ একটাই, আমার কমেন্ট পড়ে না। আচ্ছা ও পড়ে দিয়েছি। রাকিবুল ইসলাম রাকিব লিখেছেন রংপুর থেকে, বলছি গুরু আজ একজনকে অনেক গালি দিয়েছি, আমি তাকে সরি বলেছি, প্লিজ গুরু একটু বলে দেন। আমরা কি সরি বলবো নাকি? আমরা তো সরি বলতে পারবো না, কারণ গালিটা আপনি দিয়েছেন। তারপরে যদি কষ্ট পান মাফ চান তার কাছে কোনো না কোনো ভাবে। নাফিসা আদনান লিখেছেন গুরু 3 ইয়ার আমার বিয়ে হয়েছে, বিয়েটা ফ্যামিলিগতভাবেই হয়েছে, বাট গুরু বিয়ের পর জানতে পারি যে আমার হাজবেন্ড কোনো কাজকর্ম কিছুই করে না। বিয়ের পরেও তার মধ্যে কোনো সিরিয়াসনেস নেই, আমার একটা বেবিও আছে। আমি 1 ইয়ার যাবৎ রাগ করে আমাদের বাসায় চলে আসছি, ওদের ফ্যামিলি থেকে আমাকে ফেরানোর কোনো রেসপন্সও নাই। কি করব গুরু এখন আমি? আপনার ফ্যামিলি থেকে পাঠান, তার ফ্যামিলি থেকে না আসে, আপনার ফ্যামিলি থেকে ইনক্লুড করুন। আপনার বাবা মাকে বলুন, যেহেতু পারিবারিকভাবে বিয়ে হয়েছে, আপনার বাবা মাকে বলুন তাদের মানে আপনার শ্বশুর শাশুড়ির সাথে কথা বলতে এবং পারিবারিকভাবে একটা সমঝোতাতে আসুন। কিন্তু যদি এরকম হয়ে থাকে বিষয়টা যে স্বামীর 1 বছর ধরে আসলে কোনো ফিলিংস নেই, সে চাকরিও করছে না বাকরিও করছে না এবং বউ চলে গেছে, তাতেও তার কোনো মাথা ব্যথা নেই, তাহলে কিন্তু বুঝতে হবে যে ব্যাপারটা আর ভালোবাসাতে নেই। সো পরিবারকে ইনক্লুড করুন। আমার মনে হয় যে পরিবারের হস্তক্ষেপটা খুব দরকার এই ক্ষেত্রে। আপনি নিজে কিছু সমাধান আনতে পারবেন না, পরিবারকে জড়ান। পরিবারকে জড়ানোটাই মনে হয় বেস্ট হবে এবং বুদ্ধিমতির কাজ হবে। আরও অনেক অনেক কমেন্ট দেখতে পাচ্ছি। লিখেছেন আমাদেরকে শেখ শাকিল, গুরু যে কোনো সিচুয়েশনে আপনার পজিটিভ মাইন্ডটা আমার অনেক ভালো লাগে। আমি ট্রাই করি আসলে, আমি যে বললাম যে আমি সবসময় চেষ্টা করি যে সবসময় পজিটিভকে দেখা। প্রত্যেকটা বিষয় কিন্তু আসলে আমরা যদি চাই নেগেটিভ জিনিসটাকে খুঁজে বের করতে পারি, কিন্তু আমার কথা নেগেটিভকে যত আমি আশ্রয় দেবো আমার জীবনে, আমার জীবনটা তত বেশি তিক্ত হয়ে যাবে, তত বেশি তেতো হয়ে যাবে। আমি জীবনটাকে না উপভোগ করতে চাই। আর আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় সব কিছুর ভেতরে যতটা পজিটিভনেস খুঁজে পাবো, জীবনটাকে তত উপভোগ করতে পারবো, কারণ দিন শেষে জীবন একটাই, এই জীবন চলে গেলে আর পাবো না। আমাদের সাথে একজন কিন্তু আছে কল। আচ্ছা আমরা শেষ কল ধরবো কারণ আমাদের সময় প্রায় শেষ। হ্যালো হ্যাঁ গুরু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সাকিব জি কেমন আছেন? ভালো আছি। সাকিব আপনি কোথায় থাকেন? জি রাজশাহীতে। রাজশাহীতে থাকেন? জি জি বলুন সাকিব, ঝটপট করে বলে ফেলুন আপনার ভালোবাসা সংক্রান্ত প্রশ্ন। আজকে গুরু 2টা মেসেজ দিলাম, 2টা মেসেজের ফোন পেলাম। আচ্ছা। আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দেবো এবার আর্টস থেকে, রাজশাহী সিটি কলেজে পড়ি। আমার এলাকা থেকে একটা মেয়েকে আমি ছোট থেকে অনেক লাভ করি। কত ছোট থেকে? মানে বাসার পাশে একবারে থেকে ছোটবেলা থেকে। ছোটবেলা থেকে ভালোবাসা বুঝেছেন আপনি? মানে জাস্ট পছন্দ। আচ্ছা। এই তো কলেজে ওঠার পর থেকে স্কুল লাইফ থেকে স্কুলে পড়তাম, সে আমার 1 বছরের জুনিয়র। তারপরে একসাথে কলেজে উঠলাম, আমাদের অনেক কথা হতো। প্রথম ফ্রেন্ডশিপটা করলাম আস্তে আস্তে, মানে পছন্দ করতাম, বলা হয় না তো বলিনি, নামটা বলছি না, নামটা শেষের দিকে বলি। আর সেটা আমার এলাকার এক বড় ভাইয়ের বোন। বড় ভাইটার সাথে অনেক আমার ভালো সম্পর্ক ছোটবেলা থেকে। তারপরে কি হলো একটু দ্রুত বলতে হবে। তারপরে কি হলো? একটু কলেজে ভর্তি হতে, ওই সেম কলেজে ভর্তি হলাম। আস্তে আস্তে আমরা ফ্রেন্ডশিপটা করলাম, ফ্রেন্ডশিপ থেকে বেস্ট ফ্রেন্ড হয়ে গেলাম। তারপরে আমাদের মধ্যে রিলেশন যে বললাম, প্রথম রাজি হলো না, বললো যে বাসা প্রবলেম, এই প্রবলেম। আস্তে আস্তে সবকিছু ঠিক হলো, সেও রাজি হলো। রাজি হওয়ার পরে হুট করে আমাদের সম্বন্ধে এখন আর 2 মাস থেকে কোনো কথা নাই। আচ্ছা, খোঁজ নেই মানে কোথায় সে? সে কোথায় থাকে? খোঁজ নাই বলতে সে কোথায় থাকে? খোঁজ
আসলে আমার এলাকাতে থাকি কিন্তু ফোনে কন্ট্যাক্ট নাই। সে আমাকে হ্যাঁ লাস্ট কথা যেটা আমার সাথে লাস্ট কথা হয় সেদিন বলে যে আমার সাথে যে লাস্টটা করেছে সেটা ওর খালাতো বোনের সাথে প্ল্যান করে জাস্ট টাইম পাস, আমার লাইফও যেন আমি পড়াশোনা করি ভালোভাবে, ভালো একটা ক্যারিয়ার করি, লাস্টে আমার বাসা থেকে যেখানে বিয়ে দিব সেখানে বিয়ে করবে, এমন কিছু বলে আমার সাথে সবকিছু শেষ করলো। আচ্ছা, মেয়েটা কিসে পড়ে? ইন্টার ফার্স্ট ইয়ার, আমি এবার ইন্টার দিব। ঠিক আছে, তো ইন্টারে পড়া অবস্থা মেয়ের কাছ থেকে এর থেকে আর ভালো কি আশা করা যেতে পারে? কারণ হচ্ছে মেয়ে না কি মানে